ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং সানডে স্পেশাল ক্লাস। আজকে থার্ড ক্লাস। প্রিভিয়াস ক্লাস আশা করি তোমরা দেখেছো, সবাই ইউটিউবে দেওয়া আছে। অনেকগুলা ক্লাস, অনেকগুলা কোশ্চেন নিয়ে প্রিভিয়াস ক্লাসও ডিসকাস করা হয়েছিল। আজকেও কিছু কিছু নতুন নতুন টপিক থাকবে, সবগুলাই রেশনাল ওয়াইজ থাকবে, ডিটেলসে ডিসকাস করা হবে। আর তার সঙ্গে একটা গুড নিউজ, যারা স্টুডেন্ট আছো সবার জন্য গুড নিউজটা। তো গুড নিউজটা কি, এটা আমি একদম ক্লাসের লাস্টে বলছি, তার আগে আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আজকে ক্লাসে কোনো জিকে থাকছে না, আজকে ক্লাসটা সবটাই সাবজেক্টের উপরে, থাকছে, ঠিক আছে? তো সানডে স্পেশাল ক্লাস, যেটা সিএচও এবং নার্সিং অফিসার, শুধু ত্রিপুরার না, ক্লাসগুলো মানে তোমরা দেখবে প্রতিটা ক্লাসের লেভেল কিন্তু এখন একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে। কারণ সাধারণত এরকম কোশ্চেন প্রিভিয়াস ক্লাসও যে ক্লাসগুলো, যে কোশ্চেনগুলো ডিসকাস করা হয়েছিল, এরকম ইজি লেভেলের কোশ্চেন না, কিন্তু একটু কিন্তু তোমাদের ক্লাসগুলো, আজকের ক্লাসটাও একটু ডিফারেন্ট লেভেলের। তো আমরা যেমন প্রথম তোমাদেরকে খুব সিম্পল ইজি কোশ্চেন ডিসকাস করতাম, সুপারফিশিয়াল কোশ্চেন ডিসকাস করতাম। এখন স্লোলি আমরা সবগুলা একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে, একটু ডিপলি আমরা ট্রাই করছি। কারণ কি, আমাদের টার্গেট সিএচও তো ঠিক আছে, সিএচও সুপারফিশিয়াল কোশ্চেন জিজ্ঞেস করে, ওখানে ওইটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাট নার্সিং অফিসার প্লাস আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো, এগুলো আমাদের টার্গেট করার মেইন এক্সামে, মানে ক্লাসের ডিসকাশন থাকবে। তো প্রতিটা ক্লাস কিন্তু এখন একটু ডিফারেন্ট লেভেল আছে। আজকে ক্লাসটাও সেম ডিফারেন্ট লেভেল। হ্যাঁ, সিএচও শুধু আমরা সিএচও নিয়ে থাকলে হবে না, হ্যাঁ, আমার পুরো টোটালটা দেখতে হবে। যেখানে যখন যাই খুশি এক্সাম আসবে, যাতে আনসার করা যায়, যাতে এক্সামে অ্যাটেন্ড করা যায়, ঠিক না? তো সবসময় সেম জিনিস নিয়ে বসে থাকলে লাভ নেই, আপডেট করতে লাগে, একটা টাইম পরে আপডেট করতে লাগে। সেম ক্লাসের কন্টেন্ট গুলো সবগুলো এখন নতুন নতুন টপিকের উপরে, ঠিক আছে? আজকের পুরো ক্লাসে আজকে যতগুলো কোশ্চেন আছে সবগুলা একটু অন্যরকম লেভেলের কোশ্চেন থাকবে, ঠিক আছে? চলো, আর কি নিউজটা সেটা একবারে ক্লাসের লাস্ট থাকবে। কোশ্চেন দেখে আনসার করার ট্রাই করো, যেটা কারেক্ট আনসার। যদি জানা থাকে ভালো, যদি জানা না থাকে তো ওয়েট করো, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, এই কোশ্চেন প্রতিটা এক্সামে একটা কোশ্চেন থাকে, গাটপাল থেকে একটা কোশ্চেন প্রতিটা এক্সামেই থাকে। তো এই জন্য কোশ্চেনটা প্রিভিয়াস ক্লাসে এই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস হয়েছিল। তারপরও কিছু স্টুডেন্টের এটা নিয়ে এখনো একটু ডাউট আছে, তার জন্য আবার এই কোশ্চেনটা নিয়ে আসা, ঠিক আছে? সাধারণত কোশ্চেন রিপিট হয় না ক্লাসে, রিপিট হয়ে লাভ নেই। নতুন নতুন কিছু জানতে গেলে রিপিট হওয়ার দরকার নেই। First question, a 38 years old female is currently pregnant, came to hospital for regular visit. She has 5-year-old twin who are born at 34 weeks gestation, and 10-year-old who was born at 40 weeks of gestation. 12 years ago, she had a miscarriage at 18 weeks of gestation. What is GTPAL? কোশ্চেনের লেভেলটা দেখো। সাধারণত সিএচও কোশ্চেনে এমন কোশ্চেন জিজ্ঞেস করে না, এগুলো একটু ডিফারেন্ট লেভেলের কোশ্চেন, যাতে আমরা সেন্ট্রালের এক্সামগুলো আমরা ক্যাচ করতে পারি, অ্যাটেন্ড করতে পারি। এই জন্য এখন থেকে একটু একটু করে ট্রাই করো, ঠিক আছে? তোমার বেসিক জিনিসগুলো ক্লিয়ার, অনেকদিন ধরে তোমরা ক্লাস করছো, ঠিক আছে? বেসিক জিনিস ক্লিয়ার, এখন একটু তোমরা অ্যাডভান্স লেভেলে ট্রাই করো, ঠিক আছে? তো এখানে কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনের আনসার কোনটা, কোশ্চেনটা বুঝে তারপর আনসার করো, ঠিক আছে? A B C D কোনটা? C, ঠিক আছে। তো আমাদের ওবিজির মধ্যে, মিডওয়াইফারির মধ্যে একটা সবচেয়ে, আমরা যখনই কোনো ডক্টর ভিজিট করি, এরকম ভাবে কিছু একটা লেখা থাকে, মানে এখানে 3 1 2 0 3 এমন করে কিছু একটা লেখা থাকে। হ্যাঁ, কোনো এক সময় জিনিসগুলো বুঝতাম না যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, বাট এই জিনিসগুলো একদমই সিম্পল, ঠিক না? তো এই যে এটা কি গ্রাভিডা, আর এটা প্যারাইটিক, আর চারটা জিরো কি TPAL, এটাই তো না? টার্ম, প্রিটার্ম, অ্যাবর্শন, লাইভ বার্থ, ঠিক না? আবার এটা অনেক সময় TPAL না লিখে এটা আবার ABCDও লেখা,
এ বি সি ডি সেম জিনিস আবার অনেক সময় এ বি সি ডি না লেখো শুধু এ বি লেখো এ বি মানে জি জি এ বি ঠিক আছে এভাবে লেখো ঠিক আছে তো যখন যেভাবে লেখো অসুবিধা নেই আমার জিনিসটা বোঝা দিয়ে হলো কথা যে কোনটা কি মিন করে ঠিক না এখানের মধ্যে জি গ্রেভিডা পি প্যারাইটিভ ঠিক না টি টার্ম ডেলিভারি টার্ম তো আমরা জানি ব্যাচেলর কোশ্চেন প্রিটার্ম এ অ্যাবর্শন লাইফ বার্থ এতটুকু তো আমরা জানি টার্ম প্রিটার্ম এটা জানি না গ্রেভিডা কি নাম্বার অফ প্রেগন্যান্সি বাস এখানে আর কোনো কিছু না এখানে কতজন বাচ্চা আছে কতজন মিসক্যারেজ কতজন টার্ম কতজন প্রিটার্ম কিছু না জাস্ট নাম্বার অফ প্রেগন্যান্সি number of pregnancy parity history of চাইল্ডের মধ্যে সেটা অ্যাবর্শন থাকতে পারে হিস্ট্রির মধ্যে এটা লাইফ বার্থ থাকতে পারে টার্ম বার্থ থাকতে পারে প্রিটার্ম থাকতে পারে যা কিছু থাকতে পারে তো প্যারিটি মিন্স হু ক্রস viability pregnant women who cause viability after কত 22 weeks হ্যাঁ যারাই 20 কারণ আমরা অ্যাবর্শনের মধ্যে একটা জিনিস জানি কি অ্যাবর্শন মানে কি বিফোর 22 উইকস অফ জেস্টেশন ঠিক আছে যদি কোনো মিসক্যারেজ হয় এক্সপালশন অফ ফিটাস বিফোর 22 উইকস অফ জেস্টেশন ঠিক আছে তো অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা জানি তো এই পিরিয়ডটা 22 উইকস জেস্টেশনটা ক্রস করার পরে তখন এটাকে আমরা কি বলি ভায়াবিলিটি ঠিক আছে তো প্যারাইটি কারা যারা এই পিরিয়ডটা ক্রস করে যারা এই জেস্টেশন উইকটা ক্রস করে তারাই প্যারাইটি টার্ম জানি 37 টু 42 উইকস 42 উইকস প্রিটার্ম বিফোর 37 উইকস abortion means before 22 weeks and fetal weight 500 gram less than 500 gram live birth clear अच्छा ग्रेविडा करा मल्टी ग्रेविडा ग्रैंड मल्टी ग्रेविडा नाली पैरा ठीक আছে আর কিছু টার্ম আছে এটা ক্লিয়ার এখানে কোনো কিছু কোশ্চেন আছে ठीक है सर तो प्राइमरी पैरा का जरा फर्स्ट प्रेगनेंसी फर्स्ट प्रेगनेंट मल्टी सेकंड और थर्ड प्रेग्नेंट वुमेन G2 G3 ग्रैंड मल्टी 4 और मोर प्रेगनेंसी नाली ग्रेविडा never get pregnant nalipara never cross viability 22 weeks ঠিক আছে
প্রেগনেন্ট হয় বাট আর 22 উইক ক্রস করে না, এর আগে অ্যাবর্শন হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, এখন এটার মধ্যে যে গার্ডপালের মধ্যে G0 P0 0 0 0 T P A L A B C D, ঠিক আছে? আর অনেক সময় এটা শুধু A আর B থাকে। A means live birth, B means live birth, B means, ঠিক আছে? জিজ্ঞেস করে না, তারপরেও যদি জিজ্ঞেস করে এই জন্য, ঠিক আছে? একদম যা কিছু আছে এই গার্ডপাল রিলেটেড যা আছে সবকিছু একটা ক্লাসেই সব কমপ্লিট। এর বাইরে আর কোনো কিছু কোশ্চেন নাই কিন্তু এই গার্ডপালের মধ্যে। হ্যাঁ, যাতে কারো কোনো জায়গায় কোনো ডাউট না থাকে, কোনো কোশ্চেন যাতে না থাকে, ঠিক আছে? একবারে জিনিসগুলো ইজি ভাবে বোঝার ট্রাই করো। আচ্ছা, এখন পুরোটা ডিসকাশন পার্ট শেষ, এখন কোশ্চেনে দেখো। কোশ্চেনের মধ্যে কি আছে, যখনই এমন কোশ্চেন আসে একটু রিল্যাক্স ভাবে, আর এইসব কোশ্চেন সবসময় লাস্টের দিকে। কোশ্চেন 3টা স্টেপ একজন করে না, লাস্ট স্টেপে এটা সলভ করো, কারণ এখানে একটু টাইম লাগে না, একটু যদি ভুল হয় তো এখানে কিন্তু অসুবিধা হবে। আচ্ছা, তো আনসার কোনটা? A 38 years old female is currently pregnant, came to hospital for regular visit. G Gravida parity, term preterm abortion live birth, ঠিক আছে? এখন এটা আমার ফর্মুলা অনুসারে এখন কি আছে, 38 years old female is currently, তো 38 currently, তাহলে এখানে একটা ইন্ডিকেট করে গ্রেভিডা। আচ্ছা, আর তো কিছু ইন্ডিকেট করে না। she has 5 year, এখানে আরেকটা প্রেগন্যান্সি ইন্ডিকেট করে গ্রেভিডা। she has 5-year-old twin, আচ্ছা, who are born at 34 কি প্রিটার্ম, আর এখানে কি আছে টুইন, তো এখানে আমি 2 লিখতে পারি, কারণ এখানে লাইভ বার্থ, এখানে কোনো কিছু মেনশন করে না যে এক্সপায়ার বা কিছু মেনশন করে না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? নেক্সট 10 year old who was born, আচ্ছা 10 ইয়ার, এখানে আরেকটা 10 year old who was born 40, তো 40 মিনিটস এখানে একটা, আর এখানে একটা 12 years ago, 12 years এখানে আরেকটা she had miscarriage এখানে, তো টোটাল কি G4 parity, term 1, preterm 1, abortion 1, live birth, clear? Yes, তো এটার সঙ্গে কোনটা ম্যাচ করে? G4 5 4 T live, আচ্ছা এটা কারেক্ট आंसर। ক্লিয়ার? মানে প্র্যাকটিস করো, ঠিক আছে? এমন কোশ্চেন প্র্যাকটিস করো একটু, যাতে লেংথি কোশ্চেন থাকে। ক্লিয়ার? চলো নেক্সট। আনসার করো, এটা কিন্তু ক্লাসে ডিসকাস করা ছিল, ঠিক আছে? তোমাদের নার্সিং অফিসার ক্লাসে। While assessing a shock patient, the nurse feels a faint, weak, and steady pulse, that is DCPR, easily on pressure. What is the pulse rate? 0, 2, 1, 4. Pulse 4-point scale. মনে আছে? Pulse 4-point scale. দেখো, তোমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে লেখার দরকার না, জাস্ট কনসেপ্টটা বুঝবে। এত লেখালেখি কি দরকার? এটা তো ক্লাস 1, 2, 3, 4 বা ওই 9, 10 যখন মাস্টারের সামনে ঘোরাতো বোর্ডের মধ্যে পিছন শুধু লেখা, আদৌ লেখা আজ পর্যন্ত মানে
কলেজ লাইফে স্কুল লাইফে তো কাজেই লাগে না, না বুঝলে কাজে লাভ আছে। এখানে স্টোর করো, ঠিক আছে, পড়ার সিস্টেম চেঞ্জ করো, টেকনিক চেঞ্জ করো, এখানে স্টোর করো। হ্যাঁ, কিছু কিছু স্টুডেন্ট আছে দেখবে কোনো বই খাতা কিছু নেই, পিছনে কিন্তু শুধু অবজার্ভ করে, এরা কিন্তু ভালো স্কোর করে, মানে ক্যাচ করার ক্যাপাবিলিটি অনেক বেশি, মনে রাখা অনেক কিছু মনে রাখতে পারে। একটু চেঞ্জ করো, এখন লেখালেখি দরকার নেই, সব তো থাকে, এখন তো সব রেকর্ডেড ক্লাস, সব রেকর্ডেড ক্লাস ইউটিউবে থাকে, একটা থাকে, এত কিছু লেখার দরকার নেই। কত লাগবে লিখতে দিতে, খাতা ইউজ করে লেখো, ঠিক আছে, বাট যখন তোমার অফ টাইম থাকে, যখন ঘরে থাকে তখন লেখো। এখন এখানে লিখলে কি অসুবিধা হয়, তোমার লেখা দিয়ে কনসেন্ট্রেশন থাকে, ঠিক না? তো একসঙ্গে দুইটা কাজ হয় না, তুমি ক্লাস অবজার্ভ করা, ক্লাস কনসেন্ট্রেট করো না, তোমার লেখা দিয়ে কনসেন্ট্রেট করো, লিখতে লিখতে আবার একটু ট্রাই করো যাতে একটু সুন্দর লেখা হয়, সুন্দর মতো। হ্যাঁ ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, বাট পরে করো, মানে এখন জাস্ট ক্লাস অবজার্ভ করো, এনজয় করো ক্লাস, ক্লাস কতটুকু 4 পয়েন্ট পালস, 4 পয়েন্ট পালস, 4 পয়েন্ট স্কেল। মনে আছে 0 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস। আচ্ছা এখানে মধ্যে কি আছে, পালস জানি নরমাল কত, বাচ্চারা কোশ্চেন কত পালস, নরমাল পালস কত, এটা কনফিউশন, 600 এটা কনফিউশন। আচ্ছা 0 মিন্স অ্যাবসেন্ট, 0 মিন্স অ্যাবসেন্ট, কারণ পালস যদি কিছুই না থাকে, কি আছে না জিন্দা না, অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট। 1 প্লাস মিন্স উইক, 2 plus means a normal pulse, 3 plus full, 4 plus bounding। আচ্ছা উইক যে পালসটা দেখা যায়, এটা দেখা যায় ডিহাইড্রেশনে, আর যেটা বাউন্ডিং পালস এটা দেখা যায় ওভার হাইড্রেশন। ওভার হাইড্রেশন আর ডিহাইড্রেশন। আচ্ছা নর্মাল তো নর্মাল, ফুল যখন একটু টেকিকার্ডিয়ার দিকে মুভ করে তখন এটা ফুল, আর যখন এক্সেস পালস হয় মানে টেকিকার্ডিয়া যখন থাকে তখন বাউন্ডিং পালস। আচ্ছা পালস যখন আমরা চেক করি, আমরা 3টা ফিঙ্গারকে ইউজ করি না, কিভাবে চেক করো তোমরা, কই চেক করো, ক্যারোটিড তো ইমার্জেন্সি টাইম, ক্যারোটিড তো সবসময় চেক করো না, তোমার আমরা রেডিয়াল বা আলনা বা ব্রেকিয়াল চেক করি, ঠিক আছে, ইমার্জেন্সি টাইম চেক করি ক্যারোটিড। আচ্ছা যখন আমরা চেক করি, আমরা 3 ফিঙ্গার ইউজ করি, কোনটা রেট রিদম ভলিউম কোনটা, কোনটা সেটা ধরো 1 2 3 4 5। আচ্ছা 1 2 3 হ্যাঁ, তো এটার মধ্যে আমরা 3টা ফিঙ্গার ইউজ করি, নাম কি ফিঙ্গার, এটা ইন্ডেক্স ফিঙ্গার, সেকেন্ড মিডল ফিঙ্গার, থার্ড রিং ফিঙ্গার। হ্যাঁ আচ্ছা তো এটার মধ্যে আমরা 3টা ফিঙ্গার ইউজ করি, তো এটা রেট রিদম আর এটা ভলিউম, ঠিক না, রেট রিদম আর ভলিউম। আচ্ছা এটা রেট রিদম বলবো, রেট আমরা কি চেক করি, টেকিকার্ডিয়া ব্রেডিকার্ডিয়া, ঠিক আছে, মানে এটা কতটা স্পিডে যায় এটা দিয়ে আমরা স্পিড চেক করি, রেট দিয়ে আমরা কি চেক করি, স্পিড চেক করি, ঠিক না, পালসের স্পিডটা কতটা, টেকিকার্ডিয়া ব্রেডিকার্ডিয়া টেকিকার্ডিয়া। রিদম আমরা কি চেক করি,
নরমাল অ্যাবনরমাল, এই যে এটাই নরমাল না অ্যাবনরমাল। কারো যদি উইক থাকে তো এটা কি নিশ্চয়ই অ্যাবনরমাল, কারো যদি ফোর থাকে তাও অ্যাবনরমাল। তো নরমাল অ্যাবনরমাল আমরা সেকেন্ড ফিঙ্গার চেক করি, আর লাস্ট কি ভলিউম চেক করি। ভলিউম আমরা কি চেক করি, রেগুলার ইরেগুলার, ঠিক আছে। সাপোজ ধরো আমি যদি একটা গ্রাফের মধ্যে দেখাই, হ্যাঁ কারো পালস ধরো এটা কি রেগুলার না ইরেগুলার? হ্যাঁ রেগুলার, এই যে রেগুলার না, ঠিক আছে। আচ্ছা কারোর পালস যদি এমন ভাবে থাকে এটা ইরেগুলার, তো এটা আমরা কোন ফিঙ্গার চেক করি? ভলিউমে। ক্লিয়ার? তো কোশ্চেনে কি আছে, ফেলস, ফেড, উইক এন্ড ফেডি পালস। তো आंसर কোনটা? 1। হ্যাঁ 1। ক্লিয়ার? ক্লিয়ার না? আচ্ছা এখানে এই পিকচার থেকে বড়, হ্যাঁ কি আছে, anyone has jaundice involving chest, abdomen, only according to Kramer's rule, what is the serum bilirubin level? 8 to 10 mg per dl, 2 to 4 mg per dl, 12 to 14 mg per dl, 15 to 20 mg per dl। এই পিকচারটা থেকে, পিকচারটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় ক্রামার্স রুল, মানে যারা হাইপার বিলিরুবিনিমিয়া, যারা জন্ডিস থাকে, ইনভেস্টিগেশন পারপাসে আমরা এই রুলটা ইউজ করি, ক্রামার্স রুল, ঠিক আছে। যারা নিউবর্ন বেবি থাকে তারা, ঠিক আছে। আবার অ্যাডাল্টের এটা হয় না। কি বলো কোন জায়গা আছে জন্ডিস ইনভলভিং চেস্ট এন্ড অ্যাবডোমেন, এই দুইটা জায়গা আছে। এখানে চেস্ট অ্যাবডোমেন কোনটা, কোন পার্টটা? এটা 1 2 পার্টটা চেস্ট এন্ড অ্যাবডোমেন। হ্যাঁ তো এই পার্টটা কত পার্সেন্ট ইন্ডিকেট করে, জন্ডিসের কত পার্সেন্ট ইন্ডিকেট করে? কোনো আইডিয়া না? এমন প্রশ্ন যখন আসে একটু তুক্কা লাগাও, অসুবিধা নেই। এটা হাইয়েস্ট আর এটা লোয়েস্ট, ঠিক আছে। বাকি দুইটার মধ্যে কোশ্চেন আনসার, ম্যাক্সিমাম টাইম কিন্তু দুইটার মধ্যে কোশ্চেন থাকে। একদম হাইয়েস্ট বাদ দাও, একদম লোয়েস্ট বাদ দাও, মাঝখানে দুটো অপশনের মধ্যে কিন্তু আনসার হয়। ম্যাক্সিমাম টাইম এটা কারেক্ট হয়, ঠিক আছে। বলো না কোনটা? তুক্কা সবসময় লাগে না। আচ্ছা জন্ডিস আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম জন্ডিস নিয়ে, খুব একটা বেশি এখানে লেখার দরকার নেই, আমি এমনিতে বলি। তো জন্ডিসটা কি, মানে হাইপারবিলিরুবিনিয়া, যে আরবিসি যে ব্যাকগ্রাউন্ড, যে বিলিরুবিন যেটা থাকে, বিলিরুবিন কি হেমোলাইসিস মানে আরবিসির ওয়েস্ট প্রোডাক্ট, ঠিক আছে। তো যারা প্রিটার্ম ডেলিভারি থাকে তারা ক্ষেত্রে সবচেয়ে বেশি এটা পার্সেন্টেজ বেশি দেখা যায়, হ্যাঁ। যারা প্রিটার্ম থাকে, ইমিউচুর লিভার থাকে, ইমিউচুর স্প্লেন থাকে, তো সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে জন্ডিসটা দেখা যায়। নর্মাল কত থাকে, যে অ্যাডাল্টের ক্ষেত্রে নর্মাল কত থাকে, একটা থাকে টোটাল বিলিরুবিন কত থাকে 0.9 mg per dl, হ্যাঁ। একটা থাকে ডিরেক্ট, এটাই কনজুগেটেড বিলিরুবিন, আর একটা থাকে ইনডাইরেক্ট, এটা আনকনজুগেটেড বিলিরুবিন। ডিরেক্ট থাকে 0.3 mg per dl, আর আনকনজুগেটেড থাকে 0.6 mg per dl, হ্যাঁ। এটা অ্যাডাল্টের ক্ষেত্রে, অ্যাডাল্ট। আর একটা থাকে নিউবর্ন বেবির ক্ষেত্রে, নিউবর্ন বেবির ক্ষেত্রে আপ টু 5 পর্যন্ত কাউন্ট করা হয়, বাট 5টা কিন্তু বর্ডার লাইন, আপ টু 5 mg per dl, হ্যাঁ। এটা আরেকটু বেস্ট যদি তুমি এইভাবে লেখো 2 to 5 mg per dl, হ্যাঁ, আপ টু 5। তো
তো 5 এর উপরে কিন্তু মানে ফিজিওলজিক্যাল জন্ডিস কাউন্ট করা হয়। জন্ডিসের মধ্যে দুইটা থাকে, তিনটা ক্যাটাগরি থাকে জন্ডিসের মধ্যে। একটা থাকে প্রি হেপাটিক, একটা হেপাটিক, আর একটা পোস্ট হেপাটিক। প্রি হেপাটিক মিন্স লিভারের আগের পোর্শন, হেপাটিক মিন্স শুধু লিভার পার্টটা, আর পোস্ট হেপাটিকটা ইন্ডিকেট করে যদি কোনো অবস্ট্রাকশন থাকে। প্রি হেপাটিক, হেপাটিক, পোস্ট হেপাটিক। ফিজিওলজিক্যাল জন্ডিস থাকে, একটা প্যাথোলজিক্যাল জন্ডিস থাকে। ফিজিওলজিক্যাল জন্ডিসের মধ্যে কি থাকে, বিলিরুবিন 5 টু আপ টু 15 পর্যন্ত থাকে, 15 mg পার ডিএল, 5 টু 15 পর্যন্ত থাকে, ঠিক আছে। 15 এবার এটা ইন্ডিকেট করে প্যাথোলজিক্যাল জন্ডিস, ঠিক আছে। ফিজিওলজিক্যাল জন্ডিসে সেকেন্ড ডেতে অ্যাপিয়ার হয়, ঠিক আছে। আর প্যাথোলজিক্যাল জন্ডিস উইদিন 24 আওয়ার্স। আফটার 24 আওয়ার্স ফিজিওলজিক্যাল জন্ডিস, উইদিন 24 আওয়ার্স প্যাথোলজিক্যাল জন্ডিস, ঠিক আছে। প্যাথোলজিক্যাল জন্ডিসটা সিরিয়াস। এক্ষেত্রে ট্রিটমেন্ট পারপাসে এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন, কন্টিনিউ ব্রেস্ট ফিডিং, ফটোথেরাপি, এগুলো সবগুলো ইউজ করা হয়। ফিজিওলজিক্যাল জন্ডিসটা এটা মোস্ট কমন, এটার মধ্যে কোনো এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন করতে হয় না, জাস্ট ফটোথেরাপি আর ব্রেস্ট ফিডিং, ঠিক আছে। ইনভেস্টিগেশন পারপাসে কি কি করা হয়, এটা তো একটা করা হয় ক্রামার্স রুল, আর এটা কি করা হয় বিলিরুবিনোমিটার। কি করা হয় বিলিরুবিনোমিটার। প্রথমত ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়, সাইনস এন্ড সিম্পটমস ফাইন্ড আউট করা হয়, তারপরে কি বিলিরুবিনোমিটার টেস্ট করা হয়। বিলিরুবিনোমিটার কি আমরা যেমন টেম্পারেচার চেক করতাম, থার্মাল যে টেস্টগুলো, ঠিক আছে, ওইভাবে করা হয় বিলিরুবিনোমিটার। ইনগ্রাম টেরোমিটার। টেরোমিটার কি যেমন আগের সময় দেখা যেত ফেয়ার অ্যান্ড লাভলি, ঠিক আছে না, ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে একটা এমন একটা কিছু একটা ইন্ডিকেটর থাকতো যে তুই ইউজ করলে পরে একদম ফসা হয়ে যায়, আসলে কিন্তু কাজ কিছু হয় না, শুধু শুধু বোকা বানানো। তো ইনগ্রাম একরেটোমিটারের মধ্যে সেম এমন একটা স্ট্রিপ থাকে, এই স্ট্রিপটা বডির কালারের সঙ্গে ইন্ডিকেট করে কত পার্সেন্ট বিলিরুবিন থাকে। সিরাম বিলিরুবিন টেস্ট যেটা ব্লাড টেস্ট, আর একটা ক্রামার্স রুল, ঠিক আছে। তো এগুলা ইনভেস্টিগেশন পারপাস ইউজ করা হয়। ট্রিটমেন্ট পারপাসে আমরা ফটোথেরাপি ইউজ করি। ফটোথেরাপির মধ্যে আমরা টোটাল 6টা লাইট ইউজ করি, এর মধ্যে 4টা থাকে ব্লু লাইট আর 2টা থাকে হোয়াইট লাইট থাকে, ঠিক আছে। 45 সেমি ডিস্টেন্সে বেবি থেকে ফটোথেরাপি, 45 সেন্টিমিটার ডিস্টেন্সে আমরা ফটোথেরাপি দিই, আই আর জেনারেটর এরিয়া কভার করে তারপর ফটোথেরাপি দেওয়া, ঠিক আছে। আর চেঞ্জ করা হয়, মানে পজিশন চেঞ্জ করা হয়, ব্রেস্ট ফিডিং কন্টিনিউ রাখা হয়। ফেনোবারবিটল ড্রাগ অফ চয়েস, ফেনোবারবিটল জন্ডিস, হ্যাঁ ফেনোবারবিটল। ঠিক আছে, ফেনোবারবিটল ইউজ করা হয় যদি ট্রিটমেন্ট পারপাসে এটা দেওয়া হয়। আচ্ছা, যেটা ডিসকাশন টপিক ক্রামার্স রুল। ক্রামার্স রুলে কি হয়, এখানে টোটাল দেখো 5 নাম্বার পর্যন্ত আছে। তো 1 ফেস, 2 চেস্ট and upper abdomen, 3 lower abdomen, 4 lower abdomen and thigh, 4 leg, arm, 5 palm and sole. আচ্ছা, তো মানে এখানে টোটাল 5টা একটা বাচ্চার, কারণ আমরা শুধু নিউবর্ন ইউজ করি, আমরা কোনো অ্যাডাল্টের কিন্তু ক্রামার্স রুল আমরা ইউজ করি না। তো একটা বাচ্চা যখন আমরা ভিজুয়ালি এক্সামিন করি, আমরা ক্রামার্স রুল দিয়ে আমরা যখন ফেস দেখি, মানে ফেস যখন ইয়েলোইজ সাইন কি ইয়েলোইজ ডিসকালারেশন থাকে, তো ফেস যখন কালার চেঞ্জ হয় তখন এটা ইন্ডিকেট করে 4 to 6 mg, হ্যাঁ তখন এটা ইন্ডিকেট করে বেবি যদি ফেস শুধু চেঞ্জ হয়, বিলিরুবিন লেভেল কত
4 to 8 to 10, 12 to 14, 15 to 18, 15 to 20, এখানে দেখো শুধু এই ফেস পার্টটা, ঠিক আছে, এই শুধু ফেস পার্টটা কত 1 সেকেন্ড, চেস্ট আর এই পার্টটা চেস্ট আর আপার অ্যাবডোমেন 2, থার্ড পার্টটা লোয়ার অ্যাবডোমেন আর থাই, হ্যাঁ লোয়ার অ্যাবডোমেন আর থাই, এটা 3, 4 লেগ, এই পার্টটা লেগ, আর এখানেও 4 আছে, আর্ম, লেগ আর্ম কত 4, আর পাম এন্ড সোল, হ্যাঁ এখানেও আছে 5, ঠিক আছে, টোটাল 5টা, ঠিক আছে। এখন যদি কোনো বাচ্চা যদি আসে, ঠিক আছে, তো ব্লাড টেস্ট না করেও আমি কিন্তু আমার সোল দিয়ে আমি কিন্তু একটা মানে আইডেন্টিফাই করতে পারি যে বাচ্চার কতটা বিলিরুবিন লেভেল আছে, ঠিক আছে। তো এটা একটা আমার সোল। কোশ্চেন কি আছে, নিউবর্ন হ্যাজ জন্ডিস ইনভলভিং চেস্ট এন্ড অ্যাবডোমেন, দুইটা পার্ট ইনভলভ। তো কারেক্ট আনসার কোনটা? 8 to 10। কোশ্চেনগুলো সব মানে টপ লেভেলের, নরসেট লেভেলের, সেন্ট্রাল আরআরবি সব ম্যাক্সিমাম সব কিন্তু মানে টপ লেভেলের কোশ্চেন, ঠিক আছে। এই এক্সামে জিজ্ঞেস করে এবং বাচ্চা দিয়ে তারপর ইন্ডিয়া করে। এই কোশ্চেনটা অনেকবার নরসেটের এক্সাম ছিল, মানে কোশ্চেনের এক্সাম ছিল, এক্সামের কোশ্চেন ছিল, ঠিক আছে। ক্লিয়ার তো না গ্রামার স্টুডেন্ট? ঠিক আছে, কিছু কিছু জায়গায় এখানে ভ্যালুটা এদিক সেদিক মানে +1 মাইনাস এদিক সেদিক থাকে। তো এই ক্ষেত্রে মানে কিছু টেনশন হওয়ার কারণে এখানে অনেক সময় 8 এর জায়গায় 6 ও থাকে, 8 ও থাকে, কোনো অসুবিধা নেই। 10 এর জায়গায় 11 থাকে, 12 থাকে, অসুবিধা নেই, ঠিক আছে, কাছাকাছি থাকে। নেক্সট, the theme of World Environment 2025 is with plastic pollution, our land, our future, solutions to plastic pollution, only one part. First question এটা, World Environment Day কবে সেলিব্রেট করা হয়? 5th জুন। থিম কি 2025? এমন কোশ্চেন যখন আসে মানে জানা নাই তো একটু তোমার ব্রেনটা ইউজ করো যে কারেন্ট কি প্রবলেম সবচেয়ে বেশি, ঠিক আছে। তোমার ক্ষেত্রে কোনটা মনে হয়, প্লাস্টিক বেশি প্রবলেম না ল্যান্ড বেশি প্রবলেম, সয়েল বেশি প্রবলেম, কোনটা? তো ওইভাবে লাগাও না। আর যতগুলা মানে হেলথ ডে অবজার্ভ করা হয়, যতগুলা প্রোগ্রাম করা হয়, সবগুলা প্রোগ্রামের থিম সিলেক্ট করা হয় কারেন্ট প্রবলেমের উপরে সিলেক্ট করা হয়, ঠিক আছে। একটা জিনিস সবসময় মনে রাখো, আমার প্রবলেম প্লাস্টিক নিয়ে, আমার সয়েল নিয়ে, মানে এগুলো তো এখন কোনো প্রবলেম না। যেটা সবচেয়ে বেশি প্রবলেম, সবচেয়ে বেশি যেটা ট্রেন্ডে চলে, ওইটাই আনসার হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে, ঠিক আছে। কিছু কিছু জিনিস একটু অন্যভাবে বুঝতে লাগে। Cellulitis typically involve which layer of skin? Epidermis, dermis and subcutaneous tissue, muscle tissue, hypodermis, কোনটা? তো স্কিনের লেয়ার কি কি থাকে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কি কি থাকে? এটা কি এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, নেক্সট মাসেল, ঠিক আছে। তো সেলুলাইটিস কি? সেলুলাইটিস কিন্তু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, ঠিক আছে। এটা ডিপ লেয়ারে এটা এফেক্ট করে, ঠিক আছে। ডার্মিস আর এপিডার্মিস ডিপ স্কিন লেয়ারে, হ্যাঁ। তো কোনটা? ডিপ সাবকিউটেনাস টিস্যু এন্ড ডার্মিস, ঠিক আছে।
কোশ্চেনের লেভেল ঠিক আছে। A 28-year-old pregnant woman undergoes a 70-gram oral glucose tolerance test at 24 weeks of gestation. Her results are fasting blood glucose 25 mg per dl, 1 hour plasma glucose 185 mg per dl, 2 hour plasma glucose 150 mg per dl according to the American Diabetes Association criteria. What is the interpretation? Normal blood glucose, impaired glucose tolerance, gestational diabetes mellitus over diabetes mellitus. কোনটা? কোনটা आंसर? সঙ্গে রেশন। কোনটা आंसर? नॉर्मल ग्लूकोज, हाँ अच्छा, impaired glucose tolerance, but slightly अच्छा, gestational diabetes ना, দুটার মধ্যে आंसर আচ্ছা, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন। হ্যাঁ, আমরা যখন ব্লাড গ্লুকোজ ক্লাস করতাম, ব্লাড গ্লুকোজের মধ্যে কি ফাস্টিং কত 72 99 mg per dl, প্রি ডায়াবেটিক 100 to 125 mg per dl, ডায়াবেটিক more than equal to 126 mg per dl, র্যান্ডম পিপি আর একটা OGTT কত নরমাল less than 140 mg per dl, pre-diabetic 140 to 199, আর DM more than 200, SbO1c less than 6, normal 6 to 7, PDM DM more than 7, ঠিক আছে। বাট ওই কনসেপ্টের সঙ্গে এটা কোনো কিছু মিল নাই, কারণ এটা OGTT, ঠিক আছে, ওইটা তো টোটাল, বাট এটা শুধুমাত্র OGTT প্রেগনেন্ট ওমেনের জন্যই করা হয়, ঠিক আছে। তো মিল থাকারই কথা না, ঠিক না, দুইটা আলাদা আলাদা কোশ্চেন। তো এডি এর গাইডলাইন অনুসারে স্পেশালি এটা করা হয় কার জন্য? প্রেগনেন্ট ওমেন। কখন করা হয়? সেকেন্ড ট্রাইমেস্টারে করা হয়, 24 to 28 উইকস দিন এটা করা হয়, ঠিক আছে। এই ক্রাইটেরিয়ার মধ্যে এখানে দুইটা স্টেপ থাকে, টু স্টেপ, ওয়ান স্টেপ, টু স্টেপ, ঠিক আছে। জিনিসটা ভালো করে বোঝার ট্রাই করে, ইন্টারেস্টিং। হ্যাঁ, ওয়ান স্টেপে কি আছে? ওয়ান স্টেপে এখানে ফাস্টিং ওভারনাইট টাইম 24 to 28 উইকস জেস্টেশন, তারপরে গ্লুকোজ কত? 75 গ্রাম, ঠিক আছে। তো যে প্রেগনেন্ট ওমেনে OGTT করা হয় এডি এর গাইডলাইন অনুসারে ওয়ান স্টেপে, মানে স্টেপ 1-এ তার ওভারনাইট ফাস্টিং থাকতে লাগে, ঠিক আছে। টেস্ট করার আগের দিন টাইমটা ওই টাইমের ভিতরে থাকতে লাগে সেকেন্ড ট্রাইমেস্টারে। তারপরে যখন সে হসপিটালে বা ক্লিনিকে যায় তখন 75 গ্রাম গ্লুকোজ দেওয়া হয়, ঠিক আছে, ওরালি দেওয়া, ঠিক আছে। এই ওরালি দেওয়ার পরে তারপরে রেজাল্ট করা হয় কিভাবে? রেজাল্টটা করা হয় ফাস্টিং more than equal to 90
92 mg per dl, fasting 1 hour 2 hour, 1 hour কত 180 2 hour 153 mg per dl। আচ্ছা, তো এটা ওয়ান স্টেপে যদি কোনো একটা প্যারামিটারের মধ্যে যদি এক্সেস আসে তখন এটা ইন্ডিকেট করে কি ইন্ডিকেট করে ডিএম ইন্ডিকেট করে, ঠিক আছে। এটা ওয়ান স্টেপের রেজাল্ট, ঠিক আছে। ওয়ান স্টেপে গ্লুকোজ দেওয়ার পরে 3টা স্টেপে টেস্ট করা হয়, ব্লাড টেস্ট করা হয়, ঠিক আছে। এতটুকু কোনো প্রবলেম আছে? ক্লিয়ার? এটা এটা সবগুলা মোর দেন এটা ফার্স্ট ফাস্টিং, তারপরে গ্লুকোজ দেওয়ার 1 আওয়ার পরে আবার 2 আওয়ার পরে, ঠিক আছে। হ্যাঁ, এগুলা যদি এর নিচে থাকে তো নরমাল, ঠিক আছে। বাট যখন ক্রস করে তখন এটা ডায়াবেটিস মেলাইটিস। সেকেন্ড টেস্টে কি হয়? সেকেন্ড টেস্টের মধ্যে আবার দুইটা আলাদা আলাদা স্টেপ আছে। সেকেন্ড স্টেপে একটার মধ্যে কি দেওয়া হয়? নন ফাস্টিং মানে এখানে প্রেগন্যান্ট ওমেনের কোনো ফাস্টিং থাকার দরকার হয় না। যখনই ক্লিনিকে আসে তখন 50 গ্রাম গ্লুকোজ দেওয়া হয়। দেওয়ার পরে যদি রেজাল্ট মোর দেন 130 to 140 mg যদি এটার উপরে আসে তখন মানে স্টেপ 2 এ সেকেন্ড স্টেপ করা হয়, ঠিক আছে। ঠিক আছে, সেকেন্ড স্টেপের মধ্যে কি হয়? সেকেন্ড স্টেপের মধ্যে এখানে সেম ওভারনাইট ফাস্টিং 100 গ্রাম এখানে গ্লুকোজ দেওয়া হয়। গ্লুকোজ দেওয়ার পরে এখানে ব্লাড টেস্টটা টোটাল 4টা ব্লাড টেস্ট করা হয়, একটা ফাস্টিং, $95, 1 hour 2 hour 3 hour, 1 hour 180, 2 hour 155, 3 hour 140। ঠিক আছে, এর মধ্যে যদি দুইটা ভ্যালু যদি বেশি হয়, একটা না দুইটা ভ্যালু যদি বেশি হয় তখন কি টিএম। তো এতটুকু পর্যন্ত কার কোন জায়গায় প্রবলেম আছে? স্যার এই প্যারামিটারগুলো কি ইউনিভার্সাল? এই প্যারামিটারগুলো কি ইউনিভার্সাল? হ্যাঁ, ইউনিভার্সাল। এটা ঠিক ইটি গাইডলাইন আছে, এই যে গাইডলাইন আছে। স্যার এই যে নন ফাস্টিং এটা কি ফাস্টিং এর পরে আবার? না না, এটা এটা করা, এটা তো নন ফাস্টিং করা হয়। যদি এমনিতে নরমালি কেউ ক্লিনিকে ভিজিট করলো সঙ্গে সঙ্গে গ্লুকোজ দিয়ে টেস্ট করলো, হ্যাঁ লেস দেন 130 আছে, তো এখানে আর সেকেন্ড স্টেপে যাওয়ার কোনো দরকার নেই। যদি এর বেশি থাকে তখন সেকেন্ড স্টেপে সেম 100 গ্রাম গ্লুকোজ দিয়ে ওভারনাইট ফাস্টিং এ তারপরে যে কোনো দুইটা প্যারামিটার যদি বেশি আসে তখন ডিএম। ক্লিয়ার? একটু বেশি হেভি মনে হয় না? না, হওয়ার কথা না তো, সেম জিনিস, মানে সিম্পল জিনিস তো, একটু কনসেন্ট্রেশন ইউজ করলে হয়। পজিটিভিটি কিন্তু এত সহজ না যে আগে তো ভাবতাম শুধু লেস দেন 140 নর্মাল, 140 to 190 পিডিএম। না না, এখানে আরো কিছু স্টোরি আছে, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের আরো কিছু স্টোরি আছে, ঠিক আছে। স্টোরিটা টোটাল এই পুরাটা, ঠিক আছে। এই যে প্যারামিটারগুলো সবগুলা ফিক্স, সেম, সব জায়গায় সেম, ইউনিভার্সাল, ঠিক আছে। এবং ডাটাগুলো খুবই অথেন্টিক, ঠিক আছে, একদমই অথেন্টিক প্রতিটা প্যারামিটার। আনসার কোনটা?
নর্মাল গ্লুকোজ, ইম্পেয়ার্ড গ্লুকোজ, gestational diabetes mellitus. না ব্যাড গ্লুকোজ টলারেন্স আমাদের এত কিছু গল্প করানোর পরে এরপরে লাস্টে সেম একই জায়গা, ঠিক না? তো করানোর আর কি আছে বল? কোনটা ইম্পেয়ার? ও 180 নিলেশ কোনটা আছে? gestational diabetes mellitus কনফিডেন্ট নাই। স্যার প্যারামিটার এখানে বেশি আছে রেজাল্ট আচ্ছা এত লোক তো বলো এটা কোন স্টেপে, স্টেপ 1 না স্টেপ 2 তে? স্টেপ 1 কারণ এখানে 75 লেখা আছে, তো স্টেপ 1 এ 75 টা আমরা ইউজ করি। তো এটা রেজাল্ট অনুসারে आंसर কোনটা? আর এটা তো এটা নার্সারি বাচ্চাও জানে। এখানে প্যারামিটার সব বেশি না, 95 এর বেশি না, 95 180 বেশি না, 153 বেশি না, তো आंसर কোনটা? gestational diabetes এক্সাম তো কিছু করানোর পরে যদি না आंसर করো এগুলো সব নর্সেট লেভেলের কোশ্চেন। একটু ব্রেনটা এক্সপ্যান্ড করো, ঠিক আছে? একদম মানে সিম্পল জিনিস, হোয়াট ইজ দ্য নর্মাল টেকিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া, নর্মাল ব্লাড প্রেশার, এগুলো বাচ্চারা পড়ে, আর তোমরা তো এখন সিনিয়র, ঠিক না? A nursing officer applies Hildegard Pablo interpersonal relationship to while caring a patient. Each nursing action best reflect the application of this theory, establishing trust and maintaining a therapeutic relationship, explaining the importance of hand hygiene to prevent infection, designing a quick, clean environment, assisting the patient in performing activities of daily living. Theory মনে আছে? Pablo theory, Abdullah's theory, Virginia Henderson theory, মনে আছে? Nightingale theory. তো নার্সিং থিওরিতে অনেকগুলো থিওরি আছে, তার মধ্যে সবচেয়ে ফার্স্ট থিওরি কি? এনভায়রনমেন্ট থিওরি, এনভায়রনমেন্টাল থিওরি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তারপরে আছে 14 নিডস থিওরি, Virginia Henderson, 10-1 problem theory, Abdullah's theory, self-care deficit, Orem theory, goal attainment, King, adaptation model, Sister Calista Roy, ঠিক আছে? তো এগুলো কি সবগুলা নার্সিং থিওরি। এই নার্সিং থিওরি তো সাধারণত বিএসসি জিএনএম এ হয় না, ইউজ হয় না, দরকার হয় না। এগুলো সবগুলো এমএসসি এর সময় দরকার হয়। এমএসসি ফার্স্ট ইয়ার নার্সিং ফাউন্ডেশনে এটা থাকে, ঠিক আছে?
অ্যাডভান্স নার্সিং প্র্যাকটিস, ঠিক আছে? অ্যাডভান্স নার্সিং প্র্যাকটিসে থিওরিগুলো থাকে, থিওরিগুলো অ্যাপ্লাই করে আমরা যে নার্সিং কেয়ার প্ল্যান লিখি না, ওই কেয়ার প্ল্যানের মধ্যেও এমএসসি তো কেয়ার প্ল্যান আছে, কেয়ার প্ল্যানের মধ্যে থিওরি অ্যাপ্লাই করতে লাগে, ঠিক আছে? পেশেন্টের প্রবলেমগুলো বেশি থিওরি অ্যাপ্লাই করতে লাগে। আর যখন এমএসসিতে যখন রিসার্চ করা হয়, রিসার্চের মধ্যেও সেম থিওরি ইউজ করতে লাগে, ঠিক আছে? তো এগুলা ইউজ হয় মাস্টার ডিগ্রিতে বা পিএইচডিতে ইউজ হয় এগুলো। তো আমার টপিক ছিল, এটা ছিল F21 প্রবলেম, এটা অ্যাবডেলাস থিওরি, ঠিক আছে? তো এটার মধ্যে কি আরেকটা আছে আইপিআর ট্যাপলুম, ঠিক আছে? ইন্টারপার্সোনাল, আচ্ছা দুইটা রিলেশন আছে, একটা ইন্টারপার্সোনাল আর একটা ইন্ট্রাপার্সোনাল। ইন্টারপার্সোনাল কি? ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল। ইন্ট্রা মিন্স সেলফ, ঠিক আছে? তোমার সঙ্গে তুমি, আর ইন্টারপার্সোনাল মিন্স বিটুইন পিপল, ঠিক আছে? এখানে কোনটা এই লেভেল ট্যাপলু ইন্টারপার্সোনাল? হ্যাঁ, ক্লাস কি আজকে একটু বেশি টাফ নাকি? হ্যাঁ না, এগুলা অ্যাডজাস্ট করো। টাফ কি আছে এখানে? কি কিছু ক্যালকুলেশন আছে, কিছু ম্যাথ ক্যালকুলেশন আছে, কেমিস্ট্রি ক্যালকুলেশন আছে? নাই তো, জাস্ট একটু টেকনিক ইউজ করা, বুঝে বুঝে একটু স্টাডি করে তো তাতে কিছু না, মনে রাখতে লাগবে, বুঝে বুঝে পড়ো, মনে থাকবে, ঠিক আছে? এমনি মুখস্থ করলে তো থাকে না, ঠিক না? বুঝে বুঝে পড়ো, প্রতিটা জিনিস কনসেপ্ট ইউজ করো, এত ইজিভাবে ক্লাস করো না। তারপরেও তারপরে কি আছে তোমাদের পরে যে বেসগুলো স্টার্ট হবে আর আসবে বেস, সব এরকম লেভেলের কোশ্চেন, বেসিক লেভেলের কোশ্চেন থাকেই না কিছু, ঠিক আছে? আরো বেশি আরো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন থাকে, নোটসের তো আরো বেশি অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, এগুলো তো কিছুই না। Which of the following is true regarding heart sound? কোনটা কারেক্ট? কি আছে? The first heart sound is a high pitch sharp sound. The second heart sound is a low pitch soft sound. The first heart sound is produced at the beginning of ventricular systole. The second heart sound is produced at the beginning of ventricular diastole. তোমাদেরকে যদি আমি কলেজ টাইমে যদি আমি স্টুডেন্ট হিসাবে মানে আমি তোমাদেরকে পেতাম, তোমাদের বেসিক জিনিসটা পুরোটা এতটাই স্ট্রং থাকতো, যারা এখন যারা জিএনএম স্টুডেন্ট আছে তারা তো একদম ফার্স্ট ইয়ার থেকে একদম পুরো স্ট্রং, তারা অনেক কিছু জানবে আশা করি। এই যে অ্যানাটমি ফিজিওলজি তো একবারই থাকে, মানে ফার্স্ট ইয়ারই থাকে, ঠিক না? এরপরে কিন্তু অ্যানাটমি ফিজিওলজি পার্ট থাকে না। অ্যানাটমি ফিজিওলজি যদি ফার্স্ট ইয়ার থেকে যদি মানে কাঁচা থাকে না, আর পুরাটা লাইফে একবারে শেষ, মানে আর ইউজ হয় না, কারণ এগুলো কোরিলেট করতে লাগে, একটার সঙ্গে একটা রিলেটেড না। তুমি ফার্স্ট ইয়ারে যদি আই ডায়াগ্রাম না জানো, আয়ের কি কি পার্টস থাকে এটা যদি না জানো, ইউরিনারি সিস্টেম আন্ডারে কি কি পার্টস থাকে এটা যদি না জানো, হার্টে কি কি চেম্বার থাকে ওগুলো যদি না জানো, মানে লাভ নেই। প্রতিটা কোশ্চেনে তোমার ফার্স্ট ইয়ার কোশ্চেন, এগুলো সবগুলো ফার্স্ট ইয়ারের কোশ্চেন। দেখো ভেন্ট্রিকুলার পার্ট কি, তারপরে সিস্টোল ডায়াস্টোলিক কন্ট্রাকশন, এগুলো না জানলে হার্টের সাউন্ড S1 S2 S3 S4 এগুলো কি না জানলে তো অসুবিধা, ঠিক না? আচ্ছা, তো আনসার কোনটা? আইডিয়া না, সি আর রেশনাল গ্রুপ কেন? রেশনাল যদি না জানা থাকে আজকে সি কালকে ডি, ঠিক আছে? সেম কোশ্চেনে আজকে ডি কালকে ডি, ঠিক আছে? রেশনাল ফিক্স করো। তো হার্ট
কার্ডিওভাস্কুলার সিস্টেমের আন্ডারে এটা হার্ট, জানি সবাই আমরা। এখানে কি কি ভালভ থাকে, কি কি ভালভ থাকে, এখানে 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 থাকে, কি কি ভালভ থাকে, এটা ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ, মিট্রাল ভালভ, পালমোনারি ভালভ, এওর্টিক ভালভ, ঠিক আছে জানি। দেখো এখনের মানে যে প্রিপারেশন, ঠিক আছে, আগের মতো প্রিপারেশন নিয়ে কিন্তু এক্সাম সিলেকশন হয় না। তোমরা কলেজে দেখো, মানে কলেজের যে প্রিপারেশন বা ক্লাস এগুলা দিয়ে কিন্তু তোমার কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা যায় না। কলেজের এক্সাম টোটালি ডিফারেন্ট। কলেজে তো শেখা হয় তখনই যখন তুমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে যাও, ঠিক না? কেউ কিন্তু মানে সামনে যদি দরকার কিছু না থাকে যে কিন্তু কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করে না। সামনে এক্সাম আছে তাই তো প্রিপারেশন নিচ্ছ, আর আদারওয়াইজ তো দরকার ছিল না। তো এক্সামের প্রিপারেশন, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন সবসময় কিন্তু একটু অন্যরকম লেভেলে হয়, ঠিক আছে? তো এখানে এই যে দুইটা ভালভ, এই দুইটা ভালভ নাম কি? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, ঠিক আছে? আর এই দুইটা ভালভ নাম কি? সেমিলুনার ভালভ, ঠিক আছে? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, আর এই দুইটা ভালভ কি? সেমিলুনার ভালভ। আচ্ছা, এই যে হার্টের যে পাম্পিং, এই যে পাম্প করে, এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং টপিক। কার্ডিওভাস্কুলার সিস্টেম কিন্তু আমার খুব ফেভারিট, ঠিক আছে? যদিও আমার স্পেশালিটি মেন্টাল হেলথে, তারপর আমার কার্ডিওভাস্কুলার খুব ফেভারিট, ঠিক আছে? আরেকটা মিডিওকারি, এই দুইটা আমার খুব ফেভারিট। তো এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, হার্ট কিভাবে কাজ করে, কিভাবে করে, ঠিক আছে? ধরো এটা উপরের পার্টটা, ঠিক আছে, আপার চেম্বার, হ্যাঁ, আর এটা লোয়ার পার্ট, ঠিক আছে, সেমিলুনার ভালভ, হ্যাঁ। তো এটা অ্যাট্রিয়াম পার্ট, এটা ভেন্ট্রিকুলার পার্ট, ঠিক আছে? এটা রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এটা ভেন্ট্রিকল, এটা অ্যাট্রিয়াম। হার্ট যখন সুইচ করে মানে কি? সিস্টোলিক কি? কন্ট্রাকশন। সিস্টোলিক মানে কি? সুইচ করে, কন্ট্রাকশন। হার্ট যখন সুইচ করে তখন লোয়ার পার্ট ডায়াস্টল থাকে, রিল্যাক্স থাকে, ঠিক আছে? এভাবে করে, ঠিক আছে, এভাবে করে। হার্ট যখন সুইচ করে লোয়ার পার্ট ডায়াস্টল থাকে, আবার লোয়ার পার্ট যখন সুইচ করে আপার পার্ট রিল্যাক্স থাকে, ঠিক আছে? এমন ভাবে করে। দুটোটা কিন্তু এমন ভাবে করে না, এটা অ্যাবনর্মাল, ঠিক আছে? এমন ভাবে করে, ঠিক আছে? এমন ভাবে কন্টিনিউ এভাবে চলে, ঠিক আছে? তো যখনই এমন হয় কি হয়, একটার মধ্যে ফিল হয় আর একটার মধ্যে রিল্যাক্স হয়, একটার মধ্যে ফিল হয় আর একটার মধ্যে রিল্যাক্স হয়, ঠিক আছে? একটা কন্ট্রাকশন মানে একটা সিস্টোল, একটা ডায়াস্টোল, ঠিক আছে? একটা কন্ট্রাকশন, একটা রিল্যাক্সেশন। তো হার্টে টোটাল 4টা সাউন্ড থাকে, নরমালি 2টা সাউন্ড থাকে, S1 S2, যেটা লাভ টু, ঠিক আছে? ঠিক আছে, এই যে S1 S2 S3 S4, ঠিক আছে? এর মধ্যে ফার্স্ট 2টা সাউন্ডই নরমাল সাউন্ড, নরমাল হার্ট সাউন্ড, ঠিক আছে? এটা লাভ টু, ঠিক আছে? এই দুইটা অ্যাবনর্মাল সাউন্ড, অ্যাবনর্মাল। এটা সাউন্ডটা অনেকটা এরকম হয়, 1 2 5। সাউন্ডটা অনেকটা যখন অসকালটেট করা হয়, যখন অসকালটেট করা হয় তখনই কিন্তু এই সাউন্ডটা অনেকটা কন্টুকায়, ঠিক আছে? এমন সাউন্ড হয়। আর এটা লাভ ডু সাউন্ড হয়। তো যখন S1টা কি? S1টা এই পার্টটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার মানে ভেন্ট্রিকুলার পার্ট, অ্যাট্রিওভেন্ট্রিকুলার সাউন্ড, হ্যাঁ। তো এটার মধ্যে কি হয়, যখন হার্ট কন্ট্রাক্ট করে, মানে হার্ট যখন সিস্টোল হয় তখন ভালভগুলো ক্লোজ হয়। আচ্ছা, তোমার বাড়ির দরজা যখন ক্লোজ করো সাউন্ড হয় নাকি ওপেন করতে সাউন্ড হয়? ক্লোজ করলে সাউন্ড হয় না ওপেন করলে সাউন্ড হয়? আরে ওপেন করতে তো কোনো সাউন্ড হয় না, ঠিক আছে? ক্লোজ করতে তো সাউন্ড হয়। তোমার বাড়ির দরজা ওপেন করতে সাউন্ড হয়, তার মানে দরজাই খারাপ, ঠিক আছে? তো মানে ওপেনে কোনো সাউন্ড হয় না, বাট যখন ক্লোজ হয়, ক্লোজ যখন হয় তখন কি হয়, একটার সঙ্গে আরেকটা যখন ধাক্কা খায় তখন তো সাউন্ড হয়। সেম ভালভের মধ্যে ওপেনে কোনো সাউন্ড হয় না,
ঠিক আছে? ভালভগুলো কি করে? ফরওয়ার্ড মুভমেন্ট করে। ভালভগুলো কি করে? ব্লাড যেটা থাকে ফরওয়ার্ড মুভমেন্ট করে। যদি ব্যাকওয়ার্ড করে তো রিগার্জিটেশন প্রবলেম, হার্টের অ্যাবনর্মালিটিস। তো যখন এই যে ভালভগুলা, ঠিক আছে, এই ভালভগুলা যখন ওপেন হয় তখন কোনো সাউন্ড করে না, যখনই ক্লোজ হয় তখন কোনটা আপার পার্ট মানে S1 আর S2 কখন যোগ কখন আবার সেম লাস্টে দুইটা ভালভ যখন ক্লোজ হয় তখন S2 সাউন্ড লাভ যোগ বোঝা গেল। যখন ক্লোজ হয় ভালভ যখন ক্লোজ হয় তখন সাউন্ড হয়, ঠিক আছে? যখন এই যে এট্রিওভেন্ট্রিকুলার পার্ট যখন সিস্টোল হয়, সিস্টোল মানে কি কন্ট্রাক্ট, তো সুইচ করে, তো যখন সুইচ করে তখন কি হয়? S1 হয়, ঠিক আছে? আবার S2 কখন হয়? যখন ভেন্ট্রিকুলার রিল্যাক্স হয়, ঠিক আছে? ভেন্ট্রিকুলার যখন সুইচ করে তখন S1, আবার যখন রিল্যাক্স হয় তখন S2, ঠিক আছে? বোঝা গেল? S1 কি? S1 মিন্স এই দুইটা ভালভ, হ্যাঁ, এই দুইটা ভালভ ক্লোজ হয়। S2 মানে কি? এই দুইটা ভালভ ক্লোজ হয়। আবার ভিডিওটা দেখে, ঠিক আছে? কারেক্ট আনসার কোনটা বলো? এটা আসে, নেক্সট আসে। আনসার কোনটা বলো? সি। হ্যাঁ, সি। কেন সি? দেখো দ্য ফার্স্ট ভাই এখান থেকে তো বোঝা যায় না, হ্যাঁ। The first heart sound is produced at the beginning of ventricular systole. Ventricular systole মানে কি? Contraction. Systole মানে কি? Switch, ঠিক না? তো ventricular systole যখন সিস্টোল হয় তখন ভালভগুলো ক্লোজ হয়, হ্যাঁ, বিগিনিং। তো এটা ঠিক আছে। আর সেকেন্ড হার্ট সাউন্ড ইজ প্রডিউসড এট দ্য বিগিনিং অফ ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রল। এটা S2, ঠিক আছে? একটা S1 একটা S2। মুখস্থ করা কিছু আছে নাই? একটু মানে বুঝা গেল? এখানে S1 লিখেছি। S1, হ্যাঁ। the two regarding heart sound, ঠিক আছে? এটা না, এখানে কেন এটা কারেক্ট আনসার? এটা কিন্তু S2 না, এটা সেম লেখা আছে না, বিগিনিং না, ঠিক আছে? এটা এন্ডিং এ হয়, ঠিক আছে? বিগিনিং না এটা, এইজন্য এটা কারেক্ট আনসার না। না, এটা কিন্তু ঠিক আছে, ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রল, ঠিক আছে, বাট এটা বিগিনিং লেখা আছে, বিগিনিং না, বিগিনিং তো এটাই হয় সিস্টেম। আচ্ছা, যদি পসিবল হয়, যদি ঘরে স্টেথোস্কোপ থাকে, নিজের হার্টবিট নিজে চেক করো, ঠিক আছে? সাউন্ডটা কেমন হয়? সাউন্ডটা ঠিক অনেকটা এরকম হয়। মোটা নেই। আরেকবার দেখে দেন। ঠিক আছে, দেখো এখানে S1 S2 সাউন্ড আছে। ভিডিওটা আরেকবার দেখো। এই জিনিসগুলো খুব সাইলেন্টলি শুনতে লাগে, ঠিক আছে? এমন সাউন্ডের মধ্যে শোনা যায় না, বোঝা যায় না। নিজেরটা নিজে ফিল করো, মানে স্টেথোস্কোপ নিজেরটা নিজে ফিল করো, ঠিক আছে?
কোশ্চেনটা কি ছিল? ফার্স্টটা বিগিনিং, ঠিক আছে, আর সেকেন্ডটা এন্ডিং। মানে এটা তো মানে ফার্স্ট থার্ড সাউন্ড বিগিনিং এটা এন্ডিংটা কি ফার্স্ট থার্ড সাউন্ড না সেকেন্ড থার্ড সাউন্ড? ফার্স্ট হার্ট সাউন্ড এন্ডিং, ফার্স্ট হার্ট সাউন্ড এন্ডিং মানে সেকেন্ড হার্ট সাউন্ড দিয়ে, ঠিক আছে। মানে ফার্স্ট S1 কি মানে উপরে দুইটা ভালভ ক্লোজ হয়, সেকেন্ড হার্ট সাউন্ড কি নিচে দুইটা ভালভ ক্লোজ হয়। তো ফার্স্ট মানে যেটা ফার্স্ট আছে এটা বিগিনিং হয়, আর সেকেন্ডটা ফার্স্টটারই এন্ডিং হয়। ফার্স্টটা এন্ডিং মানে সেকেন্ডটা স্টার্টিং হয়, ঠিক আছে। The correct location for ausculting the aortic valve left second ICS, right second ICS, left third intercostal space, left fifth intercostal space. So here is the correct location for ausculting of ausculting the aortic valve. মানে ওয়ার্ডের মধ্যে, ক্লিনিকের মধ্যে যে কোনো ওয়ার্ড, আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, জেনারেল ওয়ার্ড, যারা ডক্টররা ভিজিট করে একটা নোট দেয় না, S1 S2 পজিটিভ, তো পজিটিভ কি জাস্ট এটাই চেক করে ক্লিয়ার আছে কিনা, কোনো অ্যাবনর্মাল আছে কিনা, বা S3 বা S4 কোনো সাউন্ড আছে কিনা, আছে মানে অ্যাবনর্মাল S3 S4, S1 S2 লাভ লুপ সাউন্ড শোনা যায় কিনা, এতটুকু শুধু পজিটিভ নেগেটিভিতে চলে যায়। এখানে কোনো রকেট সায়েন্স না, সিম্পল জিনিস, ঠিক আছে। Correct answer for the correct location for ausculting the aortic valve কোনটা? বাচ্চারা ডেভেলপমেন্ট কোথায় স্পেস এর দেখো কানেক্ট ব্লু লাইট। আচ্ছা কোনটা? আচ্ছা এটা কিন্তু একেবারে ইজি, যে কোন জায়গায় মানে এই যে ভালভ, হার্টের যে ভালভগুলো আছে কোন জায়গায় অসকালটেট করলে পরে বোঝা যায়। আচ্ছা রিপসের লোকেশনগুলো তো আমরা জানি, টোটাল 12 পেয়ার্স থাকে, ঠিক আছে, ক্লেভিকল থেকে শুরু হয়, সবগুলো জানি, ঠিক আছে। 1 2 3 কাউন্ট করতে পারি, রিপসগুলো ক্লিক করতে কাউন্ট করা যায়, ঠিক আছে। এখন আমার যতটুকু দরকার ততটুকু লিখলাম, ঠিক আছে। 1 2 3 4 5 6, ঠিক আছে। ঠিক আছে, সবগুলো ইন্টারকস্টাল স্পেস। আচ্ছা এটা একটা ফর্মুলা আছে ইজিভাবে মনে রাখা, ঠিক আছে, ঠিক আছে।
এবার ঠিক আছে, ঠিক আছে। অল পিপল এনজয় টাইম ম্যাগাজিন, এটা শুধু মনে রাখো, বাকি দুনিয়া যেদিকে খুশি দিকে যাও, ঠিক আছে। অল এওটিক, চারটে তো পারো না, চারটে তো পারো। অল মিন্স এওটিক, সেকেন্ড রাইট, এটা তো রাইট, রাইট লেফট। সেকেন্ড all means aortic, second right ICS, all pupil pulmonary, second left ICS, enjoy Irab's pulse, Irab's point, third left ICS, time tricuspid, fourth left ICS, magazine mitral, fifth left ICS, clear? স্টেথোস্কোপ ইউজ করে ওই লোকেশনগুলোতে, ওই রিডগুলোতে ফিল করো, তখন ভালভ, যদি কোনো ভালভের অ্যাবনর্মালিটিস থাকে, হ্যাঁ ভালভ যদি কোনো প্রবলেম থাকে, তখন ওই পয়েন্টগুলোতে অসকালটেট করলে বোঝা যায়, ঠিক আছে। কারেক্ট আনসার এওটিক ভালভ, রাইট এওটিক ভালভ, এওটিক ভালভ রাইট, রাইট সেকেন্ড আইসিএস, ক্লিয়ার? অনেকের কাছে টার্গেট হাই, তারপরে কি কি বল, এগুলো তো মিশন সেকশন, ঠিক আছে। টার্গেট হাই ভালো অথেন্টিক বই, আরো কিছু বই আছে খুব অথেন্টিক বই। এই বইগুলোর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এরকম থাকে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই নিচের যে রেশনাল তো থাকে না, অনেকগুলোতে রেশনাল থাকে না, নিচের যে সলিউশন দেওয়া থাকে, ও এটার অপশন বি সি। তো আলটিমেটলি কি হয়, না বুঝে পড়া না। টার্গেট হাই ঠিক আছে, বাট এটা আগে বেসিক জিনিসগুলো ক্লিয়ার করো, ঠিক আছে। তোমার যদি রেশনালটাই না জানা থাকে, আমি এখান থেকে বি সি করে লাভ নেই তো, ঠিক না। সেই জন্য রুট লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে উপরে দিকে যাবো, ঠিক আছে। এবারে ধরেই মানে বই তো অ্যাডভান্স লেভেলে বই পড়ে হয় না তো, বোঝা গেল? আচ্ছা, এখানে একটা পিকচার দেওয়া আছে, কোশ্চেনও দেওয়া আছে, এটা asymmetry of gluteal fold in an infants may indicate hip displacement, hip fracture, femur fracture, osteomyelitis। এখানের মধ্যে কি আছে, asymmetrical gluteal fold, ঠিক আছে। asymmetrical gluteal কোন জায়গাটার মধ্যে দেখো, পিকচারের মধ্যে দেখো কোন জায়গাটার মধ্যে asymmetry আছে, asymmetrical gluteal fold। বাচ্চাদের একটা ডিজিজ, ডেভেলপমেন্ট ডিসপ্লেসিয়া অফ হিপ, ডেভেলপমেন্ট ডিসপ্লেসিয়া অফ হিপ। এখানে দেখো এই জায়গাটার মধ্যে কিছু একটা অ্যাবনর্মালিটিস মনে হয়, ঠিক আছে। অ্যাসিমেট্রি এদিকে আছে নাই তো না, তো এখানের মধ্যে এই যে পয়েন্টটা, ঠিক আছে, এটাই তো লেখা আছে asymmetrical gluteal fold। কেন হয়, হিপ ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। যদি হিপ ডিসপ্লেসমেন্ট হয়, ফ্র্যাকচার বা ফিমার ফ্র্যাকচার এগুলো কিছুই না, হিপ ডিসপ্লেসমেন্ট মানে ডেভেলপমেন্ট ডিসপ্লেসিয়া অফ হিপ, ঠিক আছে। এটা কিভাবে ডায়াগনোজ করা যায়, ডায়াগনোজ করা যায় অটোলনি টেস্ট এন্ড বার্লো টেস্ট, হ্যাঁ অটোলনি এন্ড বার্লো, ঠিক আছে। বার্লো কি, যখন অ্যাবডাক্ট করে তখন যে ফিমারের যে হেড থাকে অ্যাসিটাবুলাম কেবল থেকে বাইরে যায়, ঠিক আছে, এটা বার্লো টেস্ট। আর অটোলনি টেস্ট ঠিক অপোজিট, যখন অ্যাবডাকশন করে তখন এটা ভিতরের দিকে যায়, অ্যাসিটাবুলাম কেভিটির হেড এটা ঠিক ভিতরের দিকে যায়। তো এখানে এটা ক্লিয়ার তো না ক্লিয়ার না, এখানে দেখো বার্লো টেস্টের মধ্যে কি হয়, অ্যাবডাক্ট করে, ঠিক আছে। অ্যাবডাকশন আর অ্যাডাকশন, অ্যাবডাক্ট যখন করে না অ্যাডাকশন যখন করে, পা যখন অ্যাড করে তখন কি হয়, যে ফিমারের অ্যাসিটাবুলাম ক্যাভিটি হেড যেটা থাকে এটা বাইরের দিকে যায়, বার্লো মিন্স বাইরের দিকে যায়, ঠিক না। আর অটোলনি টেস্ট ঠিক অপোজিট, এটা থাকে গ্যালাজি টেস্টের মধ্যে দেখো একটা একদিকে ছোট থাকে না, ঠিক আছে। যখন এইভাবে অ্যাঙ্গেলে চেক করা হয় তখন একদিকে ছোট থাকে, ঠিক আছে, রাইট বা লেফট যেকোনো একদিকে ছোট থাকে। তো এগুলা সবগুলো কি ডিডিএইচ, ডেভেলপমেন্ট ডিসপ্লেসিয়া অফ হিপ, মানে হিপ ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা বলো হার্ট সাউন্ড, লাং সাউন্ড সবকিছু, মানে এই যে মানে গলার মধ্যে স্টেথোস্কোপ ঝুলানো থাকে, এর অনেক কিছু কাজ আছে অসকালটেশনে, ঠিক আছে। হার্ট সাউন্ড, লাং সাউন্ড সবকিছু বলো, ঠিক আছে। এখানে সিকোয়েন্সটা দেওয়া আছে, এক একটা সিকোয়েন্সে এক একটা ইন্ডিকেট করে, এখানে এই প্রবলেমগুলো এক একটা জায়গায় এক একটা ইন্ডিকেট করে, ঠিক আছে। এখানে ধরো স্টিডোর, এখানে 4 বা 5 বা 6 মধ্যে চেক করা হয় না, একটা জায়গায় একটা ইন্ডিকেট করে, ঠিক না।
এওরটিক ভালভ যেখানে সেকেন্ডে থাকে এখানে তো চেক করতে লাগে, ফিফথে চেক করলে তো হয় না না। Which of the following abnormal lung sounds is typically described as a high-pitched whistling sound often heard during expiration? এই কোশ্চেনটা নর্সেটের অনেকবার মানে কোশ্চেনে ছিল, অনেকবার। কোনটা? আর আর ফিল আপ করো, আর আর ফিল আপ করো। ক্র্যাকেল, উইস, রনসি, স্টিরোড, কোনটা? আচ্ছা এটা কি সব তো লাং না, লাং এটাই তো না, এই কি থাকে, ট্রাকিয়া থাকে, ঠিক না? তো এখানে যে ক্র্যাকেল সাউন্ডের মধ্যে কি হয়, এটা আরেকটা না, রেল ফ্লুইড ফিল্ড অ্যালভিওলি, ফ্লুইড ফিল্ড অ্যালভিওলি, এটা দেখা যায় নিউমোনিয়ার ক্ষেত্রে। আচ্ছা অ্যালভিওলি কোন দিকে থাকে, উপরে না নিচে? লাংসের বেসে তো থাকে না। তো এখন যদি স্টেথোস্কোপ দিয়ে এই ক্র্যাকেল সাউন্ড চেক করা, এটা কোন জায়গায় চেক করতে লাগে? কোন জায়গায় চেক করতে লাগে? লাংস কোন জায়গায়? 1 2 3 4 5 6 7 কোন জায়গায়? নিচের দিকে না, এইসব দিকে থাকে। তো 4 5 বা 6 7 এ চেক করলে এটা বোঝা যায় ক্র্যাকেল সাউন্ড, বুঝা গেছে? ব্যাক সাইডও সেম 5 6 7 8, ঠিক আছে? তো লোকেশনটা বুঝতে লাগে যে কোন জায়গায় প্রবলেম। আচ্ছা এটা কি ক্র্যাকেল সাউন্ড কেন? যদি অ্যালভিওলি এগুলোর মধ্যে কি থাকে, যদি ফ্লুইড থাকে তখন এটা সাউন্ডটা অনেকটা কি থাকে, সফট হাই পিচ, ঠিক আছে? সফট হাই পিচ সাউন্ড। উইজ সাউন্ড, আচ্ছা এটা কোন পেশেন্টের ক্ষেত্রে উইজিং সাউন্ড শোনা যায়? অ্যাজমার ক্ষেত্রে সবচেয়ে বেশি শোনা যায়, বাট ব্রঙ্কাইটিস ক্ষেত্রেও শোনা যায়, সিওপিডি ক্ষেত্রেও শোনা যায়, বাট মোস্ট কমন অ্যাজমা, ঠিক আছে? এটার মধ্যে কি হয়, ন্যারো এয়ারওয়ে, ঠিক আছে? এটার মধ্যে কি মানে সাউন্ডটা কি থাকে, মিউজিক্যাল সাউন্ড, হাই পিচ sound, time during expiration, বাইরে যদি বয়স্ক লোক থাকে, দাদু ঠাম্মা যদি থাকে, তাহলে এক্সপাইরেশনের সময় এক্সপাইরেশনের সময় সাউন্ডগুলো শোনা যায়, মিউজিক্যাল সাউন্ড, ঠিক আছে? মানে ইউটিউবে সাউন্ডগুলো দিয়ে ভিডিও আছে, ঠিক আছে? হেডফোন ইউজ করে শুনতে পারো। আচ্ছা রনসি, আচ্ছা এটার এক্সাম্পলটা কি, অ্যাজমাটা সবচেয়ে বেশি কমন, বাকি সিওপিডির মধ্যে থাকে, ব্রঙ্কাইটিসের মধ্যে থাকে, ঠিক আছে? ব্রঙ্কাইটিসের মধ্যেও থাকে। রনসি, সিক্রেশন প্রেজেন্ট ইন লার্জ এয়ারওয়ে, এটা দেখা যায় সিওপিডিতে দেখা যায়, ঠিক আছে? স্টিডো সাউন্ড, আর এটাই সবচেয়ে বেশি ইমার্জেন্সি। স্টিডোটা কি, ধরো চোকিং, ঠিক আছে? বাচ্চারা যদি কিছু যদি মানে ট্রাকের মধ্যে যদি অবস্ট্রাকশন থাকে, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, স্টিডোরে কি হয়, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন। এটার মধ্যে সাউন্ডটা শোনা যায় কি, হাই পিচ সাউন্ড, না হাই পিচ না, এখানে সাউন্ডটা শোনা যায় ভাইব্রেটিং,
সাউন্ড ডিউরিং ইন্সপাইরেশন। এটাই ইমার্জেন্সি, ঠিক আছে। আপারে অবস্থা ট্রাকিয়ার মধ্যে কোনো জায়গায় যদি অবস্ট্রাকশন হয় তো স্টিরোর, এটার মধ্যে একটা এক্সপাইরেশন আর একটা ইন্সপাইরেশন। এগুলা যখন যে টপিক ডিসকাস করা হয় সব একসঙ্গে করানো, কারণ নোট খাতার মধ্যে লিখতে হবে যাতে এক জায়গায় সবকিছু থাকে, ঠিক আছে। একটা না একটা কোশ্চেন এক্সামে থাকে, ঠিক আছে, সিএচও না হোক, বাট অন্যান্য এক্সামে কিন্তু একটা না একটা কোশ্চেন থাকে। তো প্রবলেম রিলেটেড কি কি থাকে, কোন কেসের ক্ষেত্রে দেখা যায়, আর সাউন্ডটা কেমন হয়, ঠিক আছে। এগুলাই যে মানে লাংসের অ্যাবনর্মালিটিসের মধ্যে এগুলাই থাকে সাউন্ড, ঠিক আছে। আর একটা থাকে প্লিউরাল, যদি প্লিউরাল ইফিউশন হয়, যদি প্লিউরাল ক্যাভিটিতে যদি ফ্লুইড থাকে তখন কি হয়, প্লিউরাল ইফিউশন, তখন সাউন্ড, তখন অ্যাবনর্মাল সাউন্ড শোনা যায়। তো এগুলো সবগুলো লাংসের অ্যাবনর্মালিটিস, অ্যাবনর্মাল সাউন্ড, ঠিক আছে। কারেক্ট আছে কোনটা? কি আছে? লাং সাউন্ড ইজ টিপিক্যালি ডেসক্রাইবড অ্যাজ হাই পিচ। হাই পিচ কিন্তু অনেকগুলোর মধ্যে হাই পিচ দেখা যায়। হুইসলিং সাউন্ড অবটেন হিয়ার ডিউরিং এক্সপাইরেশন, এটা দিয়ে কোশ্চেন ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা বেশি, কারণ কোশ্চেন সবসময় আছে কারেন্ট প্রবলেম আর ট্রেন্ডিং এ কি চলে। A 13-year-old girl visit the clinic for immunization. CHO educates her about the HPV vaccination. Which of the following statement is correct regarding HPV vaccination? HPV vaccine given all type of cervical cancer. HPV vaccine is recommended only for sexually active women. HPV vaccine is most effective when given before onset of sexual activity. It is given as a single dose. Correct answer? A. আচ্ছা, এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে, সার্ভাইকাল ক্যান্সারের অর্গানিজম হিউম্যান প্যাপিলোমা। শুধু এইচপিভি শুধু সার্ভাইকাল ক্যান্সার না, আর অনেকগুলো ক্যান্সারের কিন্তু এইচপিভি রেসপন্সিবল থাকে। এইচপিভি ভ্যাকসিনেশনটা 2013 মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ 2013 মধ্যে সব ইন্ডিয়ান অ্যাডোলেসেন্ট যারা গার্ল থাকে বা স্কুল গোয়িং যারা থাকে তারা কমপ্লিট করে, ঠিক আছে, 2013 মধ্যে। তো এই যে এইচপিভি ভ্যাকসিনেশন টোটাল কয়টা ডোজ দেওয়া হয়? 2টা ডোজ দেওয়া হয়, ঠিক আছে। কিল ভ্যাকসিন 0.5 ml ইন্ট্রামাসকুলার রুটে দেওয়া হয়। এইচপিভি ভ্যাকসিনের মধ্যে 2টা ভ্যাকসিন থাকে, একটা গার্ডাসিন যেটা ইউএস বেসড ভ্যাকসিন, যেটার মধ্যে কোয়াড্রিভ্যালেন্স 6, 11, 16, 18 টোটাল 4টা সেরোটাইপ থাকে, আর একটা থাকে বাইভ্যালেন্স যেটা ইন্ডিয়ান ভ্যাকসিন সারভাভের বা সারভারিক্স, হ্যাঁ, আর যেটার মধ্যে 2টাই টাইপ থাকে বাইভ্যালেন্ট ভ্যাকসিন, ঠিক আছে। বেস্ট টাইম 9 to 14 ইয়ার্স। যদি এজ গ্রুপ অ্যাবভ 15 হয় তখন 3টা ডোজ দিতে লাগে, 0, 1 and 6 মান্থ। যদি আন্ডার 15 হয়, বিলো 15 হয় তখন 0 ডোজ আর 1 মান্থের 2টা ডোজে দেওয়া হয়, ঠিক আছে। এইচপিভি ভ্যাকসিনেশন সবচেয়ে বেস্ট এজ 9 to 14 ইয়ার্স, ঠিক আছে। তো এখানে কোশ্চেন কি আছে, এইচপিভি ভ্যাকসিন গিভেন অল টাইপ অফ সার্ভাইকাল ক্যান্সার? না, আমার প্রথমে কোশ্চেন ছিল এইচপিভি ভ্যাকসিন কিন্তু শুধুমাত্র সার্ভাইকাল ক্যান্সারের জন্য রেসপন্সিবল থাকে না, আর অনেকগুলো ক্যান্সারের জন্য রেসপন্সিবল থাকে। এই ক্ষেত্রে এই কোশ্চেনের আনসার এটা হওয়ার প্রবাবিলিটি 0। এইচপিভি ভ্যাকসিন ইজ রিকমেন্ডেড অনলি ফর সেক্সুয়াল অ্যাক্টিভ। কেন সেক্সুয়াল অ্যাক্টিভ? যারা স্কুল গিয়ে তারা তো সেক্সুয়ালি অ্যাক্টিভ না, তো এটাও রং। ইট ইজ গিভেন এজ এ সিঙ্গেল ডোজ। সিঙ্গেল ডোজ কোন জায়গায়? 2টা 3টা ডোজ দেওয়া হয়। তো কারেক্ট আনসার ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। হাইপার
hypersensitivity reaction. Type 1 hypersensitivity is also called delayed type, anaphylactic reaction, immune complex type, cytotoxic type. তো আচ্ছা আনসারটা কি বলো কোনটা? আচ্ছা যে মন্টক্স টেস্ট করা হয় বা পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ যে টেস্ট করা হয় টিবির ক্ষেত্রে, তো এই যে টেস্টগুলো করা হয় রেজাল্ট কি সঙ্গে সঙ্গে আসে? একটা টাইম লাগে না? টাইম লাগে। তো তো যে টাইম লাগে এটা কিন্তু এই ডিলেড রিঅ্যাকশনে আসে, ঠিক আছে? ইমিউন রিঅ্যাকশন, সাইটোটক্সিক, অ্যানাফাইল্যাক্টিক রিঅ্যাকশন, ঠিক আছে? সাপোজ ধরো কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, সঙ্গে সঙ্গে যে রিঅ্যাকশনটা হয় এটা কি অ্যানাফাইল্যাক্টিক রিঅ্যাকশন, সাইটোটক্সিক রিঅ্যাকশন, ইমিউন রিঅ্যাকশন। তো এটার মধ্যে কি অ্যাসিড, ACID, তো এটা কি হাইপারসেনসিটিভিটি টোটাল 4টা রিঅ্যাকশন থাকে, ঠিক আছে? আমরা সেনসিটিভিটি টেস্ট করি, ঠিক আছে, স্কিন টেস্ট করি। তো তো এই যে রিঅ্যাকশন টোটাল 4টা স্টেজ থাকে, কোন স্টেজে কোন রিঅ্যাক্ট করে, ঠিক আছে? এখন ধরো তুমি মন্টক্স টেস্ট করলে, ঠিক আছে? তো মন্টক্স টেস্ট করলে সঙ্গে সঙ্গে আসে না, ঠিক আছে? এটা মানে টাইপ 4 এর মধ্যে আসে। বলে কি টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, ঠিক আছে? তো এক এক রকম স্টেজে রিঅ্যাক্ট হয়। তো টাইপ 1টা কোনটা? অ্যানাফাইল্যাক্টিক রিঅ্যাকশন, ঠিক আছে? ডিলেড রিঅ্যাকশন 4, ইমিউন রিঅ্যাকশন 3rd, সাইটোটক্সিক 2nd। আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে? ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন 17 জানুয়ারি, 23rd মার্চ, 2nd অক্টোবর, 17 এপ্রিল। এখানে আমরা একটা কোশ্চেন, কোনটা? ব্লাড ব্লিডিং না ক্লটিং? ব্লিডিং ডিসঅর্ডার না ক্লটিং ডিসঅর্ডার? কেন ক্লটিং, কেন ব্লিডিং? হেমোফিলিয়াতে কি হয়? ক্লট হয় না। তো ক্লট হয় না মানে ক্লট হওয়া কি হয়? ব্লিডিং এর হয়। ক্লট হওয়া তো সেকেন্ডারি ম্যাটার, বাট ক্লট হওয়া কিন্তু ব্লিডিং হয়। ব্লিডিং হয় তাই তো ক্লট হয় না। তো এটা ব্লিডিং ডিসঅর্ডার না? হেমোফিলিয়ার মধ্যে ব্লাড ক্লট হয় না, কারণ ব্লিডিং কন্টিনিউ থাকে না। তো ব্লিডিং কেন হয়? ক্লটিং ফ্যাক্টর থাকে না। তো হেমোফিলিয়া কি? ঠিক আছে, সিম্পল মনে হয় না, বাট কোথাও সিম্পল না। হেমোফিলিয়াটা কি? হেমোফিলিয়াটা একটা ব্লিডিং ডিসঅর্ডার, জেনেটিক ব্লিডিং ডিসঅর্ডার। due to absence of clotting factor, কি কি থাকে? টাইপ 1 মানে টাইপ 1 হেমোফিলিয়া এ, হেমোফিলিয়া এ, হেমোফিলিয়া বি, হেমোফিলিয়া সি। হেমোফিলিয়া এ সবচেয়ে কমন, 80% মোস্ট কমন। এটার মধ্যে কোনটা থাকে না? ক্লটিং ফ্যাক্টর, ফ্যাক্টর 8, হ্যাঁ এখানে থাকে না 9, এখানে 11, ঠিক আছে?
ক্লট ইফেক্টটা থাকে না, তাই ব্লিডিং হয়। ঠিক আছে। আচ্ছা, কি ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে কবে? ন্যাশনাল সায়েন্স ডে কবে? ন্যাশনাল সায়েন্স ডে জিকে কোশ্চেন এই মাসেই গেল কবে? ন্যাশনাল সায়েন্স ডে জানা দরকার। ঠিক আছে, দেখো দেখে এত নিচে কমেন্ট করো। ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে কবে? 2025। থিম কি 2025? ঠিক আছে, ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে। Access for all women and girls bleed too. 17 April. According to WHO, anemia in pregnancy is defined as hemoglobin level below 10.5 gram, 11 gram, 7 gram DL, less than 7 gram DL. Huh? According to WHO letters. কত? বলো কোনটা আছে? এ তো ইজি কোশ্চেন যদি না বলো তো লজ্জার ব্যাপার। দেখতে ইজি, আনসার করতে কি আছে? এনিমিয়া তো নরমাল কত? নরমাল যা খুশি হোক, বাট 11 এবাব তো, এবাব 11 এটা নরমাল তো, মানে এটার উপরে যাই থাকুক এটা নরমাল। তো এটার নিচে কি? লেস দেন 11 এনিমিয়া, নাকি আমরা এটা বলি? এটা কি সিভিয়ার? সিভিয়ার এনিমিয়া। তো এনিমিয়ার মধ্যে তো মাইল্ড, মডারেট, সিভিয়ার থাকে। তো এটা তো সিভিয়ার, এটার দিকে নজর যায় কেন? হ্যাঁ, এতবার মানে এত কিছু ডিসকাস করার পরেও আমি জানি ম্যাক্সিমাম এর পরেও ক্লাসে মানে এক্সামে গিয়ে এটার দিকে নজর একবারে মানে তোতা পাখির মতো। এবারে যা মুখস্থ করে তা লেস দেন 7 সিভিয়ার এনিমিয়া। এখানে চার্ট দেওয়া আছে, এটা ঠিক একদম গাইডলাইন অনুসারে, এটা এইমস গাইডলাইন অনুসারে। ঠিক আছে, এইমস দিল্লির গাইডলাইন অনুসারে হিমোগ্লোবিন লেভেল টু ডায়াগনোস এনিমিয়া। আমরা এখানে এটা দেখো, এটার মধ্যে দেখো নো এনিমিয়া 11 গ্রাম ডিএল, মাইল্ড 10 to 10.9 মাইল্ড, মডারেট 7 to 9.9, আর সিভিয়ার এনিমিয়া লেস দেন 7। এখানে ডিফারেন্ট এজ গ্রুপ অনুসারে দেওয়া আছে, যদি দেখতে চাও দেখানো, বাট এটাই সবসময় বেশি জিজ্ঞেস করে। এখানে এটা একটা দেখে নিও, চিলড্রেনের ক্ষেত্রে এটা একটু দেখে নিও। ঠিক আছে, অনেকটা সেমই থাকে, সেমই তো, হ্যাঁ সেমই থাকে। ঠিক আছে, এটা এইমস দিল্লির গাইডলাইন অনুসারে
ডিফারেন্ট এজ গ্রুপ দেওয়া আছে, এজ গ্রুপ অনুসারে হিমোগ্লোবিন লেভেল, ঠিক আছে। আর এনিমিয়া থেকে যে কোশ্চেনে মানে যে এক্সামেও কোশ্চেন থাকে, ঠিক আছে, কিছু কিছু টপিক থাকে, এগুলা সিলেক্টেড টপিক, ঠিক আছে, এই টপিকগুলোতে সবসময় এক্সামে কোশ্চেন থাকে, ঠিক আছে। আচ্ছা, হুইচ ডায়াগনস্টিক টেস্ট ইজ কমনলি ইউজড টু কনফার্ম স্ক্যাবিস। এখানে না WHO মানে WHO এর প্যাটার্ন অনুসারে 2025 এর মধ্যে যত মানে এনিমিয়া আছে তার 30% রিডিউস করার টার্গেট WHO, ঠিক আছে। 2025 তো এখন চলছে, 2025 এর মধ্যে 30% এনিমিয়া রিডিউস করার টার্গেট WHO, ঠিক আছে। আনসার, which diagnostic test is commonly used to confirm scabies? Scabies কি? Parasitic infection, ঠিক আছে। Scabies এজেন্ট কি? Sarcoptes scabies, ঠিক আছে। ইনকিউবেশন পিরিয়ড কত? 4 to 6 উইকস। ট্রিটমেন্ট পারপাসে আমরা কি ইউজ করি? পারমেথ্রিন 5% লোশন, পারমেথ্রিন 5% লোশন আমরা ইউজ করি স্ক্যাবিস। তো স্ক্যাবিসে আমরা কি করি? মানে টেস্ট হিসাবে বায়োপসি করি, উন্ড ল্যাম্প না করি না, আইজিও করি না, স্কিন স্ক্র্যাপিং, মাইক্রোস্কোপি, ঠিক আছে। নেক্সট, how does environmental improvement reduce the incidence of trachoma? Decrease the chances of bacterial survival in water, minimize fly breeding and fecal contamination, promote faster healing of acute infections, eliminates antibiotic resistance. তো এটা কি? ট্র্যাকোমা, কমিউনিকেবল ডিজিজ। ট্র্যাকোমার মধ্যে আমরা সেফ স্ট্র্যাটেজি ইউজ করি, তো সেফ স্ট্র্যাটেজির মধ্যে কি? ফার্স্ট এনভায়রনমেন্টাল মডিফিকেশন, ফেস ক্লিনিং, অ্যান্টিবায়োটিক থেরাপি, সার্জারি, ঠিক আছে। আমরা ফার্স্ট সার্জারি করি না, ফার্স্ট এনভায়রনমেন্ট মডিফিকেশন করি। এখানে কোশ্চেন এনভায়রনমেন্ট মডিফিকেশনের মধ্যে আমরা কি করি? কোনটা আনসার? Decrease the chances of bacterial survival in water. কেন হয়? ট্র্যাকোমা কি শুধু জল থেকে হয়? তুমি মানে ব্যাকটেরিয়াল সার্ভাইভাল শুধু জলে কন্ট্রোল করো, বাকি এনভায়রনমেন্টে কি প্রবলেম? না, কোনটা? এলিমিনেট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এখানে এনভায়রনমেন্টের সঙ্গে অ্যান্টিবায়োটিকের কোনো কনসেপ্ট এখানে নাই। প্রমোট ফাস্টার হিলিং অফ অ্যাকিউট ইনফেকশন। এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাকিউট ইনফেকশন, ফাস্টার হিলিং, এটা তো ডিজিজ হওয়ার পরে, আমার ডিজিজ যাতে না হয় তার জন্য আগে তো এনভায়রনমেন্টাল মডিফিকেশন করো। ফিকাল কন্টামিনেশন, মিনিমাইজ ফ্লাইট ব্রিডিং এন্ড ফিকাল কন্টামিনেশন, ঠিক আছে। কি আছে? এনভায়রনমেন্টাল মডিফিকেশন। এনভায়রনমেন্ট কি মানে গ্রাউন্ড লেভেলে আছে। তো আমার এখানে ইনফেকশনস তো আগে এনভায়রনমেন্ট কন্ট্রোল করলে ইনফেকশন আসারই কথা না। অ্যান্টিবায়োটিক তো থার্ড স্টেজে, ঠিক আছে। ব্যাকটেরিয়াল সার্ভাইভাল ইন ওয়াটার, আমি ওয়াটারে কন্ট্রোল করলাম, বাট আমি অন্য সাইডে কন্ট্রোল করলাম না। কারেক্ট আনসার বি। টোবাকো ফ্রি ইউথ ক্যাম্পিং, এটা একটা জিকের কোশ্চেন। টোবাকো ফ্রি ইউথ ক্যাম্পিং 2.0 was launched 3rd April 12th June 20th May 20th September, ঠিক আছে। এটা 2024 এ লঞ্চ করা হলো, 24 সেপ্টেম্বর। যারা স্কুল মানে স্কুলে যারা থাকে, টোবাকো ফ্রি স্কুল, টোবাকো ফ্রি জোন, ঠিক আছে। টোবাকো ফ্রি স্কুলের মধ্যে কি 100 মিটার মধ্যে মানে 100 গজের মধ্যে কোনো টোবাকো সেল করা যায় না, ঠিক আছে। আর যদি না থাকে তখন ওইটা টোবাকো ফ্রি স্কুল হিসাবে ডিক্লেয়ার করা হয়, ঠিক আছে। টোবাকো ফ্রি ইউথ ক্যাম্পিং এর মধ্যে এগুলো মেইন ইনিশিয়েটিভ, স্কুল অ্যাওয়ারনেস, ঠিক আছে, কমিউনিটি অ্যাওয়ারনেস, যারা স্কুল গোয়িং স্টুডেন্ট আছে তাদের টোবাকো সাইড এফেক্ট এগুলো অ্যাওয়ার করা, এগুলাই মেইন।
if a hemophilic male marries a normal female non-carrier, what is the expected outcome in their children? ঠিক আছে, একটু অন্যরকম লেভেলের কোশ্চেন। all sons will have hemophilia, all daughters will be carrier, all daughters will have hemophilia, no child will be affected. ফার্স্ট অফ অল হিমোফিলিয়া খুব রেয়ার কেসে ফিমেলের হয়, ফিমেল সবসময় ক্যারিয়ার থাকে, ঠিক আছে, মানে একটা ফিমেলে তার মধ্যে হিমোফিলিয়া হয় না, বাট হিমোফিলিয়া জিনটা ক্যারি করে, নেক্সট জেনারেশনে সে ট্রান্সফার করে, ঠিক আছে, বাট মেলের মধ্যে হিমোফিলিয়া হয়, ঠিক আছে, মেল ক্যারিয়ার না, ক্যারিয়ার ফিমেল। তো কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করার জন্য এখানে পিকচারটা দেখো, এটার মধ্যে বোঝার ট্রাই করো। ফার্স্ট কি আছে, ফার্স্ট এখানে আছে when the father has hemophilia, এখানে হিমোফিলিয়া শুধু মেলের ক্ষেত্রে থাকে, 99.99% মেল এফেক্টেড থাকে, ঠিক আছে, বাট ফিমেল কিন্তু এফেক্টেড থাকে না, বাট ক্যারিয়ার থাকে, হ্যাঁ, and the mother is unaffected। এই কেসের ক্ষেত্রে সাপোজ ধরো হাজবেন্ড ওয়াইফের মধ্যে হাজবেন্ডের হিমোফিলিয়া, মাদার নন এফেক্টেড, হ্যাঁ, হেলদি। তো এখানে XY আমরা জানি, XY আর XS, এখানে যদি মেল পজিটিভ থাকে, হিমোফিলিয়া পজিটিভ থাকে, তো সেই ক্ষেত্রে তার যে নেক্সট মানে তার যে জেনারেশন, এখানে ছেলের মধ্যে হিমোফিলিয়া হওয়ার চান্স 0%, ঠিক আছে, বাবা যদি হিমোফিলিয়া পজিটিভ থাকে তার ছেলের মধ্যে হওয়ার চান্স 0%, বাট যদি মেয়ে হয় তখন ক্যারিয়ার হওয়ার চান্স থাকে, বোঝা গেল। হাজবেন্ড ওয়াইফ, ঠিক আছে, হাজবেন্ড ওয়াইফের ওদের যদি ছেলে হয় হওয়ার চান্স 0%, বাট যদি মেয়ে হয় হওয়ার চান্স 100%, ঠিক আছে, মানে ক্যারিয়ার, ঠিক আছে। যদি বাবা পজিটিভ হয় ফিমেল ক্যারিয়ার মানে তার ডটার ক্যারিয়ার, ঠিক আছে, এটা ক্লিয়ার। এখানে কি লেখা আছে, নান অফ দ্য সন্স উইল হ্যাভ হেমোফিলিয়া, হেমোফিলিয়া থাকে না, অল অফ দ্য ডটার উইল ক্যারি, অল অফ দ্য ডটার মানে 100% ক্যারিয়ার থাকে, অল অফ দ্য ডটার উইল ক্যারি দ্য জিন অল্টারনেশন, সাম মাইট হ্যাভ সিম্পটমস অফ হ্যাভ হেমোফিলিয়া, হেমোফিলিয়া থাকে না বাট হেমোফিলিয়া জিন ক্যারি করে, ঠিক আছে, কারণ কি ফাদারের জিন, বোঝা গেল, এটা কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট, যদি বাবা যদি হেলদি থাকে, মা যদি ক্যারিয়ার থাকে, কারণ মা হিমোফিলিয়া ফিমেলের হয় না, শুধু ক্যারিয়ার থাকে, যদি ক্যারিয়ার থাকে তো এই কেসের ক্ষেত্রে কি হয়, যদি ছেলে হয়, ঠিক আছে, 50-50 চান্স থাকে, যদি ছেলে হয় 50-50 চান্স থাকে, কারণ আমরা জানি ছেলেরাই শুধু হিমোফিলিয়া হয়, তো এই ক্ষেত্রে 50-50 চান্স থাকে হিমোফিলিয়া হওয়ার, ঠিক আছে, হেলদি হতে পারে 100% হতে পারে, 0% হতে পারে, 100% হতে পারে, 50-50 চান্স থাকে। ফিমেলের ক্ষেত্রেও সেম 50-50 চান্স থাকে, ক্যারিয়ারও 50-50 চান্স, 50% চান্স, আবার হেলদি পার্সনও হওয়ার চান্স থাকে, ঠিক আছে, মানে টোটালি 50-50 চান্স থাকে। যদি মা ক্যারিয়ার হয় 50-50 চান্স থাকে, আর যদি বাবা পজিটিভ হয় 100% চান্স থাকে ফিমেলের মধ্যে ক্যারিয়ার হওয়ার, 100% চান্স থাকে হিমোফিলিয়া না হওয়ার বাচ্চার ছেলের মধ্যে, ঠিক আছে। কি লেখা আছে, there is a 50% chances at each part that a son will have hemophilia, 50% চান্স, এখানে শুধু মানে 50% চান্স মানে হতে পারে না হতে পারে, there is a 50% chance at each birth that a daughter will carry, এখানেও সেম, মানে টোটাল কেসের ক্ষেত্রে 50% চান্স থাকে হিমোফিলিয়া হওয়ার, এখানে 100% চান্স থাকে না হওয়ার আর হওয়ার, ঠিক আছে, ক্লিয়ার। এখানে কোশ্চেনের আনসার কি, if a male hemophilic male marries a normal, এখানে কে পজিটিভ, হাজবেন্ড পজিটিভ বাট ফিমেল হেলদি, তো আমরা জানি কি যদি হাজবেন্ড পজিটিভ হয় মানে XY যদি পজিটিভ হয় আর XX, তার বাচ্চাগুলোর মধ্যে কি হয় XY, এখানে চান্স কি থাকে, এখানে 100% না হওয়ার চান্স, ঠিক আছে না, এখানে না হওয়ার চান্স, এখানে দুইটা হেলদি, বাট যদি এখানে কি থাকে ফিমেলের মধ্যে 100% চান্স থাকে ক্যারিয়ার হওয়ার চান্স থাকে, ঠিক আছে, ক্যারিয়ার হওয়ার চান্স থাকে, এখানে 100% ক্যারিয়ার, এখানে 100% হেলদি, ঠিক আছে। কোশ্চেন এটাই দেওয়া আছে, যদি মেল যদি এফেক্টেড হয়, ফিমেল যদি নন এফেক্টেড হয়, তো এই ক্ষেত্রে তার
কি হবে all son will have hemophilia না এখানে all son তো 100% হেলদি থাকে all daughter will be carrier daughter carrier থাকে 100% চান্স থাকে হ্যাঁ all daughter will have hemophilia না কারণ ফিমেলের মধ্যে হয় না no child will be affected না হয় বুঝা গেল জেনেটিক ফ্যাক্টর ঠিক আছে যদি ফাদার অ্যাফেক্টেড আর মাদার কেরিয়ার থাকে যদি ফাদার অ্যাফেক্টেড তখন এটা হয় যদি মাদার কেরিয়ার থাকে মানে তো যে কোনো তাহলে 50-50 চান্স 50-50 চান্স থাকে একটা কেসের মধ্যে 100% চান্স থাকে হওয়ার আর না হওয়ার আরেকটা কেসের মধ্যে মানে যদি মা যদি ক্যারিয়ার থাকে এখানে তো মা তো হেলদি এখানে মা হেলদি যদি মা এফেক্টেড থাকে বাবা যদি হেলদি থাকে তখন 50-50 চান্স থাকে বাবাও যদি মানে এফেক্টেড থাকে মা কেরিয়ার আর বাবা মা ক্যারিয়ার আর বাবা এফেক্টেড তখন কেসটা অন্যরকম সিনারিও হয় ঠিক আছে নরমালি কি হয় একজন এফেক্টেড একজন নন এফেক্টেড থাকে এটা এমন হয় আর কি তখন কেসটা অন্যরকম ছিল যদি মাও পজিটিভ বাবাও পজিটিভ মানে ফিমেল ক্যারিয়ার বাবা পজিটিভ তখন এই কেসটা 100% চেঞ্জ হয়ে যায় এটা ঠিক আছে নরমাল জিনিসটা দেখো ঠিক আছে next the total iron requirement for parenteral therapy is calculated by which formula এখানে চারটা ফর্মুলা দেওয়া আছে আচ্ছা ফার্স্ট কোশ্চেনটা ক্লিয়ার নেই এখানে এটা কি প্যারেন্টাল থেরাপি কি প্যারেন্টাল থেরাপি কি প্যারেন্টাল থেরাপি কি প্যারেন্ট প্রেগন্যান্সি প্যারেন্টাল থেরাপি মানে আইভি থেরাপি আইভি ফ্লুইড তো আমরা যদি কোনো লোক এখানে প্রেগন্যান্সির কোনো কিছু মানে সিনারিও নাই ঠিক আছে যদি আমরা কোনো লোকের যদি আমরা প্যারেন্টাল থেরাপি দিই মানে আইভি রোটে যদি আমরা আয়রন সাপ্লিমেন্ট দিই তখন সেই ক্ষেত্রে তার রিকোয়ারমেন্ট কতটুকু তার উপরে আমরা কিন্তু ক্যালকুলেট করে দিই ঠিক আছে তো এখানে একটা ফর্মুলা দেওয়া আছে এই ফর্মুলাটার নাম কি কি গাঞ্জনি হ্যাঁ গাঞ্জনি ফর্মুলা ঠিক আছে তো এই ফর্মুলাতে আমরা এখানে আছে ফর্মুলাটা এখানে আছে এই ফর্মুলাতে আমরা ক্যালকুলেট করে কতটুকু দিতে লাগে আমরা কাউন্ট করে দিই সাপোজ কোনো ফর্মুলাটা অ্যাকচুয়ালি কোনটা হবে দেখো বডি ওয়েট কারোর যদি বডি ওয়েট ধরো 60 বডি ওয়েট ঠিক আছে 60 বডি ওয়েট ইনটু টার্গেট হিমোগ্লোবিন সবকিছু একটা টার্গেট থাকে যে আমার হিমোগ্লোবিন আমি যদি এতটুকু সাপ্লিমেন্ট দিই আমার এতটুকু হওয়ার সাপোজ ধরো আমার টার্গেট ধরো 40 ঠিক আছে কারণ তোর হিমোগ্লোবিন 7 আছে বা 6 আছে তো টার্গেট আমি রাখলাম যে 40 ঠিক আছে তো কারেন্ট কত আছে অ্যাকচুয়াল হিমোগ্লোবিন ধরো 7 আছে ইনটু 2.4 প্লাস 500 ঠিক আছে এটাই ফর্মুলা গাঞ্জনি ফর্মুলা ঠিক আছে তো এই ফর্মুলাতে এটাই প্রথমটা কত আছে দেখুন 60 কি বডি ওয়েট টার্গেট হিমোগ্লোবিন কত যেটা আমার টার্গেট আর অ্যাকচুয়াল হিমোগ্লোবিন যেটা আমি টেস্ট করে দেখলাম যে অ্যাকচুয়াল হিমোগ্লোবিন ইনটু 2.4 প্লাস 500 তো যেটা থাকে এটাই প্যারেন্টাল থেরাপিতে আমরা ট্রান্সফিউজ করি ঠিক আছে ক্লিয়ার তাহলে বসে না ক্লিয়ার কোনো কোশ্চেন আছে নেক্সট সানডেতে আবার নতুন টপিক নতুন কন্টেন্ট ঠিক আছে তো তার আগে তোমাদের জন্য একটা গুড নিউজ ঠিক আছে গুড নিউজটা কি গুড নিউজটা এটাই নিউ কোর্স ফর নার্সিং অফিসার আন্ডার স্টেট গভর্নমেন্ট আর একটা আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এটা ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে ক্লাস শুরু হ্যাঁ 1 তারিখ থেকে ক্লাস শুরু ঠিক আছে 1 তারিখ থেকে ক্লাস শুরু কারণ এখন তোমাদের একটা মানে কন্টিনিউ যদি স্টাডিতে থাকো আরো কিছু এক্সট্রা পড়া যায় ঠিক আছে মাঝখানে যদি ড্রপ হয় পড়ার একটা মুড থাকে না
ঠিক আছে? তো তার জন্যই 1 তারিখ থেকে এই কোর্সটা স্টার্ট হবে। পুরাটা নতুন সিলেবাসে এবং নতুন কন্টেন্ট, যা কিছু করালো, কারণ ক্লাসে আমি রিপিট করি না, সবকিছু নতুন সিলেবাসে নতুন কন্টেন্টে ক্লাস 1 তারিখ থেকে শুরু হবে। দুটো একসঙ্গে চলবে, যখন নার্সিং অফিসের নোটিফিকেশন হবে তার ওগুলো আবার সেপারেট হবে। ঠিক আছে? আপাতত দুটো একসঙ্গে রান হবে। ঠিক আছে? একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্টের কোশ্চেনের প্যাটার্ন অনেক স্ট্যান্ডার্ড প্যাটার্ন থাকে, যার কারণে সিলেবাসের ডিসকাশনে সবকিছু চেঞ্জ থাকবে। ঠিক আছে? প্রথম আমরা এমসিকিউ সিরিজ থেকে স্টার্ট করব, তারপরে এক্সামের উপর ডিপেন্ড করে আমরা মডিফাই করবো। ঠিক আছে? তো এটা একটা ইনফরমেশন তোমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ। এতটুকু পর্যন্ত আসছে ক্লাস। থ্যাংক ইউ।